বেশ, তাহলে যেগুলো পড়েছি আমরা আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার এই সম্বন্ধে যেগুলো পড়েছি সেগুলো আমি ঝটপট একটু বলে দিই, তারপর আমরা নতুন টপিকে যাব। প্রথম দিন যেটা পড়েছি সেটা হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনস প্রিন্সিপাল যেটা বলে যে একটা বিন্দু উৎস থেকে আইসোট্রপিক মিডিয়ামে আলো চারিদিকে সমবেগে ছড়িয়ে যায় এবং ওয়েভের মতো, ঠিক আছে। তো যেটা হাইগেন প্রিন্সিপালের মুখ্য জিনিস যেটা, যে আলোক যে ওয়েভ ফ্রন্ট, সেই ওয়েভ ফ্রন্ট কীভাবে অগ্রসর হয়, মানে কোনো একটা ওয়েভ ফ্রন্ট আমি পেলাম, নেক্সট ওয়েভ ফ্রন্ট টি অ্যান্ড টি প্লাস ডেল্টা টি সময় ওয়েভ ফ্রন্ট কেমন হবে, তার যে জ্যামিতিক আকার, সেই জ্যামিতিক আকারটাই হাইগেন প্রিন্সিপাল থেকে পাওয়া যায়। তো সেইটা করার জন্য যে মানে খুব ইজিলি হাইগেন্স সেটা বলে দিয়েছিল সেটা না, এবং হাইগেন্স কমপ্লিটলি সেটা বলতেও পারেনি। যে মানে হাইগেন্স প্রিন্সিপাল একটা পস্টুলেট কিছু দিয়ে দিল, 3-4টা রুল দিয়ে দিল, দিয়ে বললো একটা বিন্দু উৎস আছে, তো তার থেকে আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, দ্যাট ইজ আ নিউ ওয়েভ ফ্রন্ট। আর তারপরে ওয়েভ ফ্রন্টের উপর প্রত্যেকটি বিন্দু সমদশা সম্পন্ন, তারা আবার গোলাকার ওয়েভ ফ্রন্ট বানায়। এইখানেই সমস্যার সৃষ্টি। যখনই তারা বিন্দু উৎসগুলোকে সেকেন্ডারি সোর্স বলা হচ্ছে, তারা যখন ওয়েভলেটস বানাচ্ছে, নতুন নতুন ওয়েভলেটস বানাচ্ছে, সেই ওয়েভলেটস তো সার্কুলার হবে, তো তখনই ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্টের তত্ত্ব আসে, যে যদি এইভাবে এরকম বানাই তাহলে কমন এনভেলপ এটাও যেমন পাবো, এটাও যেমন পাবো। তো এইটাকে রিজেক্ট করার ক্ষমতা তো হাইগেনের ছিল না, ঠিক আছে। এবং রেক্টিলিনিয়ার প্রোপাগেশন সম্বন্ধেও হাইগেন্স কিছু ভুল তথ্য দিয়েছিল, যে বলেছিল যে কোনো একটা বিন্দু, সাপোজ এটা যদি একটা বিন্দু হয় বি, আর এইখান থেকে যদি গোলাকার ওয়েভ ফ্রন্ট এরকম বেরোয়, তাহলে আলোর ইন্টেন্সিটি শুধুমাত্র এখানেই পাওয়া যাবে, আর একটা বিন্দু বি ড্যাস্ট, এখানে কোনো ইন্টেন্সিটি পাওয়া যাবে না। তো একমাত্র ফরওয়ার্ড ডিরেকশনেই আলোর ইন্টেন্সিটি ক্যারি ফরওয়ার্ড হবে, কিন্তু সেটাও গ্রহণযোগ্য নয়। চারিদিকে যখন ছড়িয়ে যায়, যে জায়গাতে অন্ধকার পাওয়ার কথা, শ্যাডো পাওয়ার কথা, যদি এখানে কিছু একটা ব্রেক থাকে, আর যদি এখানে একটা সোর্স থাকে কিছু একটা, যদি স্ক্রিন দেখা যায়, তাহলে এই জায়গাটা যে ডাইরেক্ট অন্ধকার হওয়ার জায়গা যেটা, সেখানে যখন আমরা ইন্টেন্সিটি পেয়ে যাই, যে না কিছু না কিছু ইন্টেন্সিটি এখানে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই আলোর এই বি বিন্দু থেকেই ফাইনাইট অ্যাম্পলিটিউড পাওয়ার কথা, আর বাকি কোথাও ফাইনাইট অ্যাম্পলিটিউড পাওয়ার কথা নয়। এই তত্ত্বটাও রেক্টিলিনিয়ার প্রোপাগেশনের যে এক্সপ্লানেশন, সেটাকে খারিজ করে দেয়। তখন আবার আমাদের ফ্রেনেল আরেকজন সায়েন্টিস্ট কার্চফের ইকুয়েশনকে মডিফাই করে, দিয়ে বলে যে না, সব দিকে ইন্টেন্সিটি সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে না, বা সব দিকে অ্যাম্পলিটিউড সমানভাবে হবে না, নির্দিষ্ট ডিরেকশনে নির্দিষ্টভাবে হবে। সেইটাকে ম্যাথামেটিক্যালি কার্চফস অ্যান্ড ভক্ট প্রুভ করে, যে বলা হয় যে একদম ফরওয়ার্ড ডিরেকশনে যেটা ইন্টেন্সিটির মান, সেটা ম্যাক্সিমাম হবে, আর ব্যাকওয়ার্ড ডিরেকশনে যেটা ইন্টেন্সিটির মান, সেটা 0 হবে। ম্যাথামেটিক্যালি সেটা প্রুভ করে উইথ এ ফ্যাক্টর, ঠিক এরকম I0/2 1 + cos θ। ওয়েভ ফ্রন্টের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনের সাথে যে ডিরেকশনে আমি ইন্টারেস্টেড, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। কি বললাম? ওয়েভ ফ্রন্টের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন, যেটাকে আমরা রে বলি, তার সাথে যে জায়গাতে আমার ইন্টেন্সিটি দরকার, এখানে ইন্টেন্সিটি কত, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো সেখানে ইন্টেন্সিটি কত হবে ইজ মেনটেন বাই দিস ফর্মুলা গিভেন বাই দ্য কার্চফস অ্যান্ড ভক্ট। তারা ম্যাথামেটিক্যালি প্রুভ করে এটা, এবং খুব সুন্দর টেকনিকে প্রুভ করে, এমনটা নয় যে জাস্ট এটা সাপেক্ষে যথেষ্ট যুক্তিযুক্ত প্রুফ রয়েছে। এবং থিটা যদি পাই হয়ে যায়, তাহলে ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট 0 এবং ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট এখানে ম্যাক্সিমাম। তো লাইট সামনের দিকে ট্রাভেল করে, ওয়েভ সামনের দিকে ট্রাভেল করে, এবং ওয়েভলেটস তারা মিউচুয়ালি ইন্টারফেয়ার করে। ইন্টারফেয়ার মানে হচ্ছে যে নাক গলানো, ঠিক আছে। ইন্টারফেয়ার মানে হচ্ছে নাক গলানো। তো এইটা যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, সবাই যদি সোর্স হয়, সবাই যদি ছোটো ছোটো করে ওয়েভলেটস বানায়, সেই ওয়েভলেটসগুলো মিউচুয়ালি ইন্টারফেয়ার করে। এই তত্ত্বটা খুব ইম্পর্টেন্ট, এবং এই তত্ত্বটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। যে যদি আমাকে বলতে হয় ওয়েব ফ্রন্টের উপরে প্রত্যেকটি বিন্দু তারা একটা করে বিন্দু উৎস, তাহলে তারা কারা? সোর্স যদি কাউকে বলতে হয়, তাহলে সোর্স মানে কাউকে না কাউকে থাকতে হবে। কি আমাকে যদি বলা হয় এটা লাইটের সোর্স, তাহলে অরিজিনালি কেউ রয়েছে, লাইট রয়েছে মানে কিছু অ্যাটমস তাতে থাকবে, তাদের ট্রানজিশন অনুসারে লাইট রে বেরোবে, তো তাকে সোর্স বলতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি আমাকে বলা হয় শব্দের সোর্স, তাহলে একটা সুর শলাকা দরকার, অথবা শব্দ তৈরি করতে পারে এমন কিছু দরকার, তার ভাইব্রেশন অনুসারে শব্দ ট্রাভেল করবে। কিন্তু মাঝখানে ইন্টারমিডিয়েট কোনো পয়েন্টকে যদি বলা হয় সোর্স, তাহলে তো আমাকে ভাবতে হবে যে ওকে কেন সোর্স বলবো আমি, ঠিক আছে। তো তাকে গৌণ সোর্স বলতে পারি, কিন্তু তার একটা ফিজিক্যাল সেন্স থাকা দরকার, যে আমি জায়গা থেকে সোর্স কেন বলবো। তো হাইগেন্সের প্রিন্সিপালে এই সোর্সের এক্সপ্লানেশন হাইগেন বহুভাবে দেওয়ার চেষ্টা করেছে, যে মিডিয়াম রয়েছে, ইথার মিডিয়াম, কেউ যদি না থাকে তো ইথার মিডিয়াম রয়েছে, মাধ্যম ভাইব্রেশন করছে, এসব ব্যাপার রয়েছে। পরবর্তীকালে মাইকেলসন মোল্ডে যখন ফেলিয়ার এক্সপেরিমেন্ট দিল, যে নাম ইথার ভিতর বলে কিছু নেই, তখন তার গ্রহণযোগ্যতা নিয়ে আরও প্রশ্ন আসে। কিন্তু তার হাইগেন্স প্রিন্সিপালের প্রায় 200 বছর পরে যখন ম্যাক্সওয়েলস থিওরি বেরিয়ে আসে, 1860-50 সাল সময় করে,
তারপরে আরও 1900 সাল যখন কোয়ান্টাম থিওরি আসে, সব যখন একটা লাইটকে যখন বিভিন্নভাবে বিভিন্ন জন রিপ্রেজেন্ট করেছে, তখনও কিন্তু হাইগেনস প্রিন্সিপালকে কেউ ফেলে দিতে পারেনি। কারণ যদি আমার কাছে 1801 সালে যখন ইয়ংয়ের সাকসেসফুল আমাদের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যখন হয় YDS, যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যে এটা একটা স্লিট আর একটা স্লিট, যদি একটা সোর্স এখানে রাখি আমরা, লাইট সোর্স, তাহলে লাইট সোর্স থেকে আলো ওয়েভ ফ্রন্ট এইভাবে বেরোচ্ছে। এখন যদি আমাকে বলা হয় এইখানে ইন্টেন্সিটি কীরকম হবে, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কীরকম হবে, তখন আমি যদি এই স্লিটটাকে বন্ধ করে দিই, তাহলে আলো এখানে গিয়ে ধাক্কা মারবে, তখন এরকম কিছু একটা হবে। যদি এইটাকে বন্ধ করে এইটা খুলে দিই, তাহলে এখানে এরকম কিছু একটা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন হবে। কিন্তু যদি দুটো স্লিট কি খুলে দিই, তাহলে কেউ জানে না যে আরেকটা স্লিট ওপেন হয়েছে না বন্ধ হয়েছে, তখন আমরা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন পাচ্ছি এরকমও নয়, বা এদের ইন্টেন্সিটির যে I1 + I2 হয়ে যাবে, এখানে ইন্টেন্সিটি I1, এখানে ইন্টেন্সিটি I2, তো রেজাল্টেন্ট I1 + I2 হবে, তাও হচ্ছে না। ইন্টেন্সিটি ফর্মুলা আমরা বের করেছি, আবার মনে করিয়ে দেবো একটু পরে। তো তার মানে কি, তার মানে যদি আমি এই ওয়েভ ফ্রন্টের উপরে প্রত্যেকটি বিন্দুকে উৎস না বলি, তাহলে এর এক্সপ্লানেশনই পাবো না। আমি যখন বলবো একটা স্লিট পেরিয়ে যাবে, তখন এই স্লিটটাকে আমাকে বিন্দু উৎস বলতে হবে, এবং বিন্দু উৎস থেকে গোলাকার ওয়েভ ফ্রন্ট বেরিয়ে যায়। যদি না বলতাম, যদি তাকে সোর্স না বলতাম, তাহলে লাইট সোজা বেরিয়ে চলে গেল, রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। ওয়েভ আকারে যে ছড়িয়ে যায়, তাহলে তাকে বিন্দু উৎস না বললে এখানে আমি সোর্স মানতেই পারবো না। তো এখান থেকে যেমন গোলাকার ওয়েভ ফ্রন্ট বেরিয়ে যায়, ঠিক সেরকম এই সোর্স থেকেও গোলাকার ওয়েভ ফ্রন্ট বেরিয়ে যায়, এই সোর্স থেকেও গোলাকার ওয়েভ ফ্রন্ট এইরকম বেরিয়ে যায়। যদি এই দুটো বিন্দু সমদশা সম্পন্ন হয়, তাহলে এদের এই গ্যাপগুলো যদি ল্যামডা করে আমি আঁকি, এক একটা ওয়েভ ফ্রন্টের মধ্যে যে গ্যাপ, সেটা যদি ল্যামডা বলি, তাহলে এরও যদি এক একটা ওয়েভ ফ্রন্টের গ্যাপটাকে ল্যামডা বলি, তারা সেম উৎস থেকে বেরিয়েছে, সুতরাং তাদের মধ্যে পুরোপুরি সিমিলারিটি রয়েছে, তাদের ফ্রিকোয়েন্সি সমান, তাদের ওয়েভলেংথ সমান, মিডিয়াম সমান, তাহলে সেই ধরনের সোর্সকে আমরা বলি কোহেরেন্ট সোর্স। যদিও কোহেরেন্ট সোর্স সম্বন্ধে আমরা ডিটেলসে বলবো, আজকে দেখা করবো। তো এই ওয়েভ ফ্রন্টগুলো যদি সমদশায় ইন্টারফেয়ার করে, তাহলে সেই জায়গায় ব্রাইট ফ্রিঞ্জ পাই, আমরা উজ্জ্বল পাই। আর যদি তাহলে বিপরীত দশায় মিলিত হয়, তখন আমরা অন্ধকার পাই। ওই জন্য বিন্দু উৎস বলাটা খুব দরকার। এই বিন্দু উৎস বলাটা আরও ইম্পর্টেন্ট হয়ে যায় যখন দুটো স্লিট না থেকে একটাই স্লিট থাকে আমার কাছে। যদি দুটো স্লিট না থেকে একটা স্লিট থাকে, আর এর সাইজ এর তুলনায় একটু যদি বড় হয়, কিন্তু হ্যাঁ ল্যামডা অর্ডার অফ দিস উইথ এটা হতে হবে, এর গ্যাপটা যদি হয় এ, ওয়েভলেংথটা যদি হয় ল্যামডা, আর যদি এরা কম্পারেবল হয় পরস্পরের কাছাকাছি যদি হয়, তাহলেও আবার এরকম প্যাটার্ন কিছু একটা পাই। তখন ইন্টেন্সিটিটা ইউনিফর্ম, এখানে যেমন ম্যাক্সিমাম দেন জিরো, সেরকম হয় না, মাঝখানটা খুব চকচকে হয়, তারপরে জিরো, তারপরে ইন্টেন্সিটি কিছু একটা হয়, 25 ভাগ কমে যায়, I0/25, তারপরে I0/62, অ্যান্ড দেন ড্রপস টু জিরো। অনেক ডিস্টেন্সে আর পাবো না আমরা। এখন যদি বলা হয় যে কে কার সাথে ইন্টারফেয়ার করলো, তখন আরও সমস্যা। এই গ্যাপে যদি বলা হয় একটা ওয়েভ ফ্রন্ট এইদিকে চলে গেল, দিয়ে এরকম পেলাম, তাহলে আমাকে ইন্টারফারেন্সের থিওরি কাজে লাগাতে হচ্ছে, যে না কেউ তো কারোর সাথে ইন্টারফেয়ার করেছে, এখানে সমদশায়, এখানে বিপরীত দশায়, এখানে ম্যাক্সিমাম, এখানে মিনিমাম, তাহলে কে কার সাথে ইন্টারফেয়ার করলো। তখন একমাত্র হাইগেনস প্রিন্সিপাল ছাড়া আর কোনো উপায় নাই। তখন এই যে স্লিট, এই স্লিটের ওপর প্রত্যেকটি বিন্দু তারা একটা করে সোর্স, কারণ এখানে যে ওয়েভ ফ্রন্ট আসছে, কোনো একটা ওয়েভ ফ্রন্ট আসছে, তো সেই ওয়েভ ফ্রন্টের ওপরে প্রত্যেকটি বিন্দু এক একটা গৌণ উৎস। তারা আবার স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট জেনারেশন করেছে, এ আবার বানাচ্ছে এরকম, এ আবার বানাচ্ছে এরকম, এ আবার বানাচ্ছে এরকম, ডিটেলস ডিফ্রাকশন থিওরি করবো আমরা। তারা মিউচুয়ালি ইন্টারফেয়ার করছে এখানে, সেই মিউচুয়াল ইন্টারফারেন্সের থিওরি যেটা হাইগেনস এবং ফ্রেনেল একসাথে দিয়েছিল, ইন্টারফারেন্স থিওরি যেটা আমরা পড়ি বইয়ে, ঠিক আছে। তো যেটা আমরা আগের দিন পড়েছি আর যেটা আজকে পড়তে যাচ্ছি, আগের দিন আমরা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়েছি, আর তাতে কী দেখেছি, তাতে দেখেছি যে দুটো স্লিট আর একটা সোর্স। মনে রাখতে হবে যে দুটো ডিফারেন্ট সোর্স আমি ইউজ করতে পারবো না। কেন পারবো না তাও বলবো। একটাই সোর্স যাকে দুভাবে কাজে লাগাচ্ছি আমরা। তো কি হয়েছিল, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন বের করেছিলাম। তো এটা স্লিট 1 S1, এটা সাপোজ স্লিট S2, আর আমরা জানি যে এখান থেকে লাইটস বেরিয়েছে, এখান থেকে লাইটস এসছে, ওই ফ্রন্ট আকারে বেরিয়েছে। তো দুটো রেখে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় বের করেছিলাম, আর তাতে ধ্বংসাত্মক ব্যতিচার হবে না গঠনমূলক ব্যতিচার হবে তার শর্ত বের করেছিলাম। তো কী দেখেছিলাম, দুটোর মধ্যে এই যে পথ পার্থক্য, এটাকে ডেল্টা বলেছিলাম। এই ডেল্টা যদি ল্যামডার গুণিতক হয়, 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা যদি হয়, তাহলে বলবো যে এরা সমদশায় ছিল, তারা আবার সমদশা পাবে এখানে। সুতরাং যদি সেম ফেজে যদি মিলিত হয়, তাহলে উজ্জ্বল পাবো। এটা একটা ওয়েভ, আর একটা সাইন ওয়েভ এটা, তাহলে সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে কী হবে 2 সাইন থিটা। কি সাইন থিটা প্লাস সাইন থিটা মানে 2 সাইন থিটা, মানে অ্যাম্পলিটিউড বাড়বে। তো সেই হিসাবে আমরা এখানে কিছু পাবো। আর যদি দেখা যায় যে না, এটাকে সামান্য ডান দিকে বা বাঁ দিকে টেনে দিই এটাকে,
যদি এটাকে এইভাবে মিলিত করি এটার সাথে এটা, তাহলে আমরা 0 পেয়ে যেতে পারি। আর যদি একদম 100% ফেজ ডিফারেন্স না হয়, যদি সাপোজ একটা ওয়েভ এরকম আর ওয়েভটাকে সামান্য টেনে দিয়েছে এরকম এরকম, তাহলে এদের মধ্যে দশা পার্থক্য রয়েছে, পথ পার্থক্য রয়েছে, সেই অনুসারে আমরা সেই জায়গায় উজ্জ্বলতা বা অন্ধকার যেটা সেটা পাবো তার দশা পার্থক্য অনুসারে। তো ইন্টেন্সিটি যেটা ফর্মুলা লাস্ট আমরা যেটা বের করেছিলাম সেটা নিয়ে আমরা আসছি। ওখানে কি বের করেছিলাম, আমাদের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন বের করেছিলাম, আর ধ্বংসাত্মক গঠনমূলক ব্যাধিচারের শর্ত বের করেছিলাম। ব্যাস, সাপোজ এবার লিখবো আমরা এই যে উৎস দুটো, এবার আজকের জাস্ট পড়া শুরু। এই যে দুটো সোর্স, একটা সোর্স S1 এবং একটা সোর্স S2 বা এবি যা বলা হয়েছিল, আমরা আগের দিন এবি বলেছিলাম, এটা এবি। আর এটা পর্দার উপর একটা বিন্দু ছিল, এখান থেকে লাইট যাচ্ছে, এখান থেকে লাইট যাচ্ছে। এই যে ওয়েভ, তার অ্যাম্পলিটিউড সাপোজ A1, আর এই যে ওয়েভ তার অ্যাম্পলিটিউড সাপোজ A2। কেমন ওয়েভ এরা? এরা একই সোর্স থেকে নির্গত দুটো অংশ, একই সোর্স থেকে। আমি একটাই লেজার লাইট ইউজ করেছি, একটাই, যদিও 100% মনোক্রোমেটিক নয়। কোনো লেজারে যখন আমরা বলি লাল বর্ণ, তখন 100% সেটা যে লাল বর্ণই হয় তা হয় না, তার সাথে কিছু ব্যান্ডউইথ থাকে। হ্যাঁ, একটা নির্দিষ্ট কোনো একটা ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম থাকে, তারপরে তার একটা স্লাইড চেঞ্জ থাকে, ব্যান্ডউইথ থাকে। তো আমরা তাকে এক বর্ণ হিসেবে ট্রিট করবো আপাতত। সেইটাকে দুটো ভাগে ভাঙা হয়েছে, এখানে এখানে এই দুটো সমদূরত্ব রয়েছে, তাই এটাও যা এটাও তাই, সুতরাং এটা সমদশা সম্পন্ন এখানে। ঠিক আছে, যদি এর কোনো পরিবর্তন হয়, সোর্সের কোনো পরিবর্তন হয়, সোর্সের পরিবর্তন কিভাবে হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে হতে পারে, আবার হতে পারে তার ভেতরকার ব্যাপার সেটা আমি জানি না, কোনো অ্যাটমস এক্সাইটেড স্টেটে উঠলো, লোয়ার স্টেটে দাঁড়ালো, তাদের নিজেদের মধ্যে কিছু চেঞ্জ হয়েছে হঠাৎ করে, তাহলে সেই চেঞ্জটা দুজনের মধ্যেই হবে, এরও হবে এরও হবে। ঠিক আছে, তাতে বড় অসুবিধা নেই, কিন্তু দুটোর মধ্যে যেন অ্যাব্রাপ্ট ফেজ চেঞ্জ না হয়ে যায়, মানে এ নিজের মতো ও ওর মতো, তাহলে সমস্যা রয়েছে। ঠিক আছে, তো এই যে দুটো সোর্স, এদের কম্পাঙ্ক ধ্রুবক, এদের কম্পাঙ্ক এটা হচ্ছে ধ্রুবক, একই কম্পাঙ্ক। আর কম্পাঙ্ক মানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যেটা, সেটাও ধ্রুবক, তরঙ্গ দৈর্ঘ্য সেটাও ধ্রুবক, একই তরঙ্গ দৈর্ঘ্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা এদের মধ্যে দশা পার্থক্য কনস্ট্যান্ট, এটাও ধ্রুবক। দেখ, দশা পার্থক্য 0 হলেও ভালো, এর মধ্যে কোনো দশা পার্থক্য নেই, এও যে ফেজে আছে এও সেই ফেজে আছে, নো প্রবলেম। কিন্তু দুটো যদি আলাদা ফেজে থাকে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা যেন কনস্ট্যান্ট থাকে, সেটা যেন চেঞ্জ না হয়। কারণ দুজন তো ইন্টারফেয়ার করবে, এবার তারা যে ফেজে ইন্টারাক্ট করবে বারবার যদি তাদের চেঞ্জ হয়ে যায়, তাহলে যে বিন্দুতে এই বিন্দুর নেচারটাই তো পাল্টে যাবে। কি এই বিন্দুতে একটা ফিক্সড ভ্যালু, কিসের উপর ডিপেন্ড করবে এখানে উজ্জ্বল না অনুজ্জ্বল, এই কতটা পথ পার্থক্য, তার মানে কতটা দশা পার্থক্য। তো সেই দশাটাই যদি পরিবর্তন হয় বারবার সোর্সের জন্য, তাহলে এখানে আলো অন্ধকার পেতে পারি আমি, সেটা হলে হবে না। এই ধরনের সোর্সকে বলা হয় কোহেরেন্ট সোর্স বা সুসংগত উৎস। কিভাবে বানানো হয় সেটা বলছি একটু পরে, এটাকে বলা হয় সুসংগত উৎস বা কোহেরেন্ট সোর্স। কোথায় পাবো আর কোথায় পাবো না সে কথা বলছি আগে, তার আগে থিওরিটা আমরা একটু পড়ে নিই, তারপরে এখানে ও রাশিমালাটার উপর নির্ভর করছে। যদি লাল বর্ণ হয় তাহলে লাল বর্ণের লেজার লাইটের ইন্টারভেল লাল 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 পাবো, যদি আমাদের নীল লেজার হয় তাহলে সেটা কালো নীল সেরকম পাবো, বর্ণটা ডিটেক্ট করছে। মানে এই ফ্রিকোয়েন্সি আলাদা, এই ফ্রিকোয়েন্সি আলাদা, তাহলে তো টোটালি চেঞ্জ হয়ে যাবে, সেটা বলছি পরে। ওইটা কোহেরেন্ট সোর্স নয়, ইনকোহেরেন্ট সোর্স। সেটা যদি ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে যায় দুটোর, তার মানে একটা লাল লেজার একটা নীল লেজার দিয়ে যদি ইন্টারফারেন্স খুঁজে বার করতে যায়, পাবো না, মিলবে না। কেন? মানে এইটা একটা লেজার, এটা একটা লেজার, দুটোই লাল, তাতেও হবে না। কেন হবে না সেটা আসছি পরে, আগে থিওরিটা একটু পড়ি, তারপর একটু আইডিয়া করে নিই যে কী হতে চলেছে, তারপরে বেসিক ডিটেলস আমি বলছি কীভাবে কোহেরেন্ট বানানো হয়, আর কীভাবে কোহেরেন্ট সোর্স, অর্ডিনারি সোর্স কেন কোহেরেন্ট নয়, বা দুটো আলাদা ক্যান্ডেল দিলে কেন ইন্টারফারেন্স হয় না, তার ডিটেলস থিওরি বলছি একটু পরে। তার আগে আমরা একটু জাস্ট আগের দিনকার থিওরিটা ডেরিভেশনটা করি। এটাকে সুসংগত উৎস বলা হয়। কি দেখলাম আমরা এইখানে, যেটা লব্ধি বিস্তার, যেটা আমরা আগের দিন পড়েছি যে আলো প্লাস আলো ইজ ইকুয়াল টু অন্ধকার হতে পারে। কি কোথাও আলো কোথাও অন্ধকার, তাহলে লাইট প্লাস লাইট ইজ ডার্ক হতে পারে কোথাও। তার মানে অ্যাম্পলিটিউডে যে ডাইরেক্ট সুপার ইম্পোজিশন হচ্ছে তা হচ্ছে না। ইলেকট্রিক ফিল্ড পরস্পর ভেক্টর সুপারপোজিশন নীতি মেনে চলে, কিন্তু এর অ্যাম্পলিটিউড যদি A1 হয়, এর অ্যাম্পলিটিউড যদি A2 হয়, এখানে যে A1 প্লাস A2 হবে তা হবে না।
অন্ধকারে 0 হয়ে যেতে পারে, আবার উজ্জ্বলে ডবল হয়ে যেতে পারে। অন্ধকারেরটা নিয়ে নিজেরটা প্লাস অন্ধকারেরটা নিলাম একসাথে, তাহলে তার খুব ব্রাইট, কন্ট্রাস্ট তার ভেরি হাই, সেটা হতে পারে। সুতরাং যেমন ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এডিশন মেনে চলে, E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর, যেমন যদি বলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত, সাপোজ একটা ইলেকট্রিক ফিল্ড E1, এখানে যদি বলা ইলেকট্রিক ফিল্ড আরেকটা সোর্সের জন্য কত, সাপোজ সেটা বলা হলো E2, তাহলে এখানে রেজাল্ট ইলেকট্রিক ফিল্ড আমরা বলি এরকম E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর। তাহলে অ্যামপ্লিচিউডের এখানেও আমরা ভেক্টর এডিশন নেব। কি বলবো আমরা, যদি বলা হয় রেজাল্টের অ্যামপ্লিচিউড কত, তাহলে অতএব লিখবো আমরা দুটি সুসংগত উৎস থেকে নির্গত তরঙ্গের বিস্তার A1 ও A2 হলে, A1 ও A2 হলে এবং এদের দশা পার্থক্য ডেল্টা হলে, ক্যাপিটাল ডেল্টা, বইয়ে ফায়দা আছে, ঠিক আছে, নো প্রবলেম। যে নোটেশন আমি ইউজ করবো সেটাই যেন আমার, আগের দিন আমরা ডেল্টা বলেছিলাম, দশা পার্থক্য, এটা হচ্ছে ডেল্টা। পথ পার্থক্য কতটা, এইটার সাথে এইটার পথের কতটা পার্থক্য, তার মানে এটা যতটা লেংথ, দুটোকে বাদ দিয়ে দাও, তাহলে এক্সট্রা পথ কতটা, তাহলে সেই পথ পার্থক্যটাকে যদি আমরা বলি ডেল্টা, ছোট ডেল্টা যদি বলি, তাহলে তার কারেসপন্ডিং দশা পার্থক্য আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি, কি বলেছিলাম, হ্যাঁ, কারণ এটা 2 পাই, যদি দশা পার্থক্য হয় ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ল্যামডা এবং ইকুইভ্যালেন্ট টু ক্যাপিটাল টি মানে পর্যায়কাল, এক পর্যায়কাল তার মানে 1 ল্যামডা, তার মানে 2 পাই, এটা থিটা আর এটা ওয়েভলেংথ, তার দৈর্ঘ্যটা মাপছি, সমদশা সম্পন্ন দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। যদি বলা হয় একক, তাহলে কত হবে, ল্যামডা বাই 2 পাই, আর যদি বলা হয় ডেল্টা, তাহলে কত হবে, ল্যামডা বাই 2 পাই ইন্টু ডেল্টা, তাহলে এটা সমান স্মল ডেল্টা, অথবা এটাও বলতে পারি যে ডেল্টা সমান ক্যাপিটাল ডেল্টা সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু স্মল ডেল্টা। এটা দারুণ ইম্পর্টেন্ট রেজাল্ট, কিন্তু ডেল্টার মান আমাকে যদি দিয়ে দেয়, ওই যে একটু আগে বললো যে স্যার এটা ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, অথবা হাফ ল্যামডা, 2.5 ল্যামডা না হয়ে যদি সামথিং 1.3 ল্যামডা এইসব হয়, তাহলে কি হবে, এটা বসিয়ে দেবো সেই ভ্যালুটা, দেখবো কত ডেল্টা হচ্ছে, সেই ডেল্টা অনুসারে এখানে উজ্জ্বল না অন্ধকার, বা কতটা ইন্টেন্সিটি হবে, তার উইথ কত হবে, সব বের করতে পারি আমরা ডেল্টা থেকে। ঠিক আছে, তো কি বলছিলাম আমরা, যদি দশা পার্থক্য ডেল্টা হয়, তাহলে ভেক্টর অ্যাডিশন রুল মেনে আমরা বলতে পারি যে তরঙ্গ দুটির উপরিপাতনে লব্ধি বিস্তার ক্যাপিটাল A ইকুয়াল টু A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2 A1 A2 cos delta and to the power half. কোনো সমস্যা আছে এইটুকুতে, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB cos, যেমন ভেক্টরের রুল মেনে আমরা দুটো ভেক্টর, A একটা ভেক্টর, B একটা ভেক্টর, লব্ধি ভেক্টর কেমন হবে, ভেক্টর এডিশন রুল, আর ডেল্টাটা হচ্ছে এদের মধ্যে কতটা ফেজ ডিফারেন্স, তো সেই অনুসারে আমি লব্ধি বিস্তার এখানে পাবো, নট A1 ইকুয়াল টু A2। হ্যাঁ, কখনো ভ্যালুগুলো ডেল্টার উপরে চেঞ্জ হতে পারে, সেটা কী হবে সেটা আমরা দেখব এখন, ঠিক আছে। আবার এর সাথে সাথে আমরা এটাও দেখেছি যে বিস্তারের বর্গ, তার মানে কি, বিস্তারের বর্গ মানে ইন্টেন্সিটি বা প্রাবল্য, ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কোয়ার, এটা দেখেছি। কারণ অ্যামপ্লিটিউড নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু নেগেটিভ অ্যামপ্লিটিউড মানেও আলো, অন্ধকার আলো, আবার পজিটিভ অ্যামপ্লিটিউড মানেও আলো, সো এটা স্কোয়ার মানে হচ্ছে ইন্টেন্সিটি। সো এটাকে আমরা বলি I1 প্লাস I2 প্লাস 2 রুট I1 I2 cos ডেল্টা, আর এই হাফটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এটাকে বলতে পারি I। তাহলে তীব্রতারও ফর্মুলা পেলাম আমরা, I1 প্লাস I2 প্লাস 2 রুট I1 I2 অ্যান্ড cos ডেল্টা। ঠিক আছে, যদি আমাকে কেউ বলে যে এখানে তীব্রতা তো ইন্টেন্সিটি ভ্যারিয়েশন পাচ্ছি আমরা, কোথায় ইন্টেন্সিটি কত হবে, কে ঠিক করবে, কে ঠিক করবে,
এখান থেকে যে ইন্টেন্সিটি বেরোচ্ছে তারা দুটো সমান না একই, সেটা ইম্পর্টেন্ট। I1 I2 দুটো আছে, যদি সমান হয়ে যায় তাহলে I1 = I2। কি দুটো স্লিট যদি একই রকমভাবে আমি ছিদ্র বানাই বা কোনোভাবে যদি দুটোর ইন্টেন্সিটি ফেড আউট না হয়, একই দূরত্ব সোর্সকে রেখেছি, তাহলে এটাও যা হবে এটা তাই হবে, সবই সেম যদি হয়। এছাড়াও ডিপেন্ড করছে এই দুটোর মধ্যে কোন বিন্দুতে আমি আছি। আমি যে বিন্দুতে থাকবো সেই বিন্দু ডেল্টা আলাদা, দশা পার্থক্য আলাদা, পথ পার্থক্য আলাদা হলে দশা পার্থক্য আলাদা হয়ে যাবে। তাহলে সেই দশা পার্থক্য ঠিক করবে রেজাল্টের ইন্টেন্সিটি কত হবে। যদি বলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হবে, I max কত হবে, cos ডেল্টার মান কত, ম্যাক্সিমাম ভ্যালু cos ডেল্টার মান কত 1। তাহলে এটা কি হলো I1 + I2 + 2√I1 I2। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি আমি, √I1 + হোল স্কয়ার। এটা ভেঙে দিলাম, a স্কয়ার মানে I1, b স্কয়ার মানে I2, আর 2ab মানে এত, আর cos ডেল্টার মান হচ্ছে 1। এটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। আর মিনিমাম ইন্টেন্সিটি কত, √I1 - √I2 তার হোল স্কয়ার। তাহলে দুটো স্লিট বা দুটো সেকেন্ডারি সোর্স থেকে আমরা পর্দায় যখন ইন্টেন্সিটি খুঁজে বেড়াবো তখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এইটা পাবো, মিনিমাম ইন্টেন্সিটি পাবো এটা। যদি বলা হয় I1 = I2 and = I0, তাহলে ম্যাক্সিমাম কত হবে? হ্যাঁ, এইটা আমরা আগের দিন বের করে ফেলেছি। √I1 মানে √I0 + √I0, তার মানে 2√I0, তার বর্গ করে দাও, তাহলে কি পাবো 4I0। আর এখানে কত পাবো 0। এইটা আমরা আগের দিন ডেরিভেশন করেছিলাম যে যদি দুটো ইন্টেন্সিটি সমান হয় তাহলে মাঝখানে যেটা সেন্ট্রাল ফ্রিঞ্জ যেটা এই যে এটা সেটা 4I0, তারপরে 0, তারপরে আবার 4I0, দেন 0, দেন 4I0, দেন 0, এরকম এরকম। তাহলে 0 কখন পেতে পারি আমি, কমপ্লিট ডার্ক কখন পেতে পারি, এটা তো -1 হতে, মানে এটা তো আমাদের -1 হতে হচ্ছে। তাছাড়াও কি হতে হবে, এদের দুটোর অ্যামপ্লিটিউড সমান বা এদের দুটোর ইন্টেন্সিটি সমান। যদি এদের দুটোর ইন্টেন্সিটির মধ্যে সামান্য ডিফারেন্স থাকে তাহলে কমপ্লিট ডার্ক আমি পাবো না, এটা পাবো। এবার বোঝা গেল। এবং ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করলে যে প্র্যাকটিক্যালগুলো করি আমরা পরে, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, তারপরে ডাবল স্লিট ডিফ্রাকশন, সিঙ্গেল স্লিট, বিভিন্ন গ্রেটিং, তাতে কমপ্লিট ডার্কনেস পাওয়া খুব কঠিন। দুটো স্লিটকে ইন্টেন্সিটি একদম এক্স্যাক্টলি সেম ইন্টেন্সিটি বানানো খুব যে ইজি টাস্ক তা না। হ্যাঁ, মেশিন যদি স্লিট বানাই তাহলে যথেষ্ট ভালো হবে। আমরা যদি বানাই স্লিট তাহলে সেটা অতটা ভালো হবে কি, অতটা হবে না। তো এটা হচ্ছে যে মিনিমাম ইন্টেন্সিটি আর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। 4I0 দেখতে পাচ্ছি যে ইট ইজ নট ইকুয়াল টু I1 + I2। I0 + I0 যদি করা, এখানে I0 ইন্টেন্সিটি, এখানে I0 ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম কত 4I0, তাহলে 2I0 নয়। এখানে ইন্টেন্সিটি I0, এখানে ইন্টেন্সিটি I0, তাহলে আমাকে যদি সিম্পল হিসাবে কেউ বলে তাহলে ম্যাক্সিমাম আমি কত পাবো, 2I0 পাবো, কিন্তু তাও পাবো না, পেয়েছি 4I0। তাহলে ইন্টেন্সিটি উপরিপাত নীতি মেনে চলে না। কি ইন্টেন্সিটি ইট ইজ নট ইকুয়াল টু I1 + I2, I1 + I2 রুট তার হোল স্কয়ার, এইটা মেনে চলে। তাহলে উপরিপাত নীতি যেটা মেনে চলে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মেনে চলে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যারা, সেখানে ফিল্ডের সুপারপোজিশন নীতি মেনে চলবে প্রপার ডেল্টা। ঠিক আছে, এইটা দিয়ে প্রচুর প্রবলেম দেয়। এই ফর্মুলাটা দিয়ে A সমান এইটা, I সমান এইটা, এই ফর্মুলাটা দিয়ে, এটা ব্লক দুটো ফর্মুলা দারুণ ইম্পর্টেন্ট। এবং এখান থেকে A max A min বের করতে পারি। ঠিক আছে, যেমন I max I min বের করলাম, তাহলে যদি রুট করে দিই কি পাবো, A max A min পাবো। তাহলে বিস্তারের ম্যাক্সিমাম বিস্তার কত সেটা বের করতে পারি, সেটা A1 + A2 হবে, A1 + A2। আর যদি বলা হয় এর কত মিনিমাম, তাহলে A1 - A2 এরকম পাবো। আছে ঠিক আছে।
এবার সাপোজ আমি পর্দায় এরকম একটা ঝালর কিছু একটা পেলাম, এই অঙ্গে দিয়ে রেখা চিত্র পড়ছি আমরা, এটা দিয়ে আমরা অঙ্ক করবো একটু পরে, ফর্মুলাটা দিয়ে, ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা দিয়ে অঙ্ক আছে বেশিরভাগ। সাপোজ আমার এটা স্ক্রিন আর এটা ওয়াইডিএস পরীক্ষায় দুটো স্লিট, এখানে সোর্স আছে, তো এটা ওয়েব ফ্রন্ট এরকম করে আছে, আর পর্দার কোনো একটা বিন্দুতে মাঝখানে সাপোজ উজ্জ্বল, তারপর অন্ধকার, তারপর উজ্জ্বল, তারপর আবার অন্ধকার, এরকম কিছু পেয়েছি আমরা, এরকম কিছু পেয়েছি, ঠিক আছে। আর যদি গ্রাফ দেখা আমরা তাহলে এরকম 0 ম্যাক্সিমাম 0 ম্যাক্সিমাম 0 ম্যাক্সিমাম 0 এরকম কিছু একটা, ঠিক আছে, ম্যাক্সিমাম 0। এটা যে এক্স্যাক্টলি এর সাথে মিলেছে তা হয়নি, এই কালোগুলো হচ্ছে ম্যাক্সিমাম মানে আলো, আর যে সাদা যেগুলো সেগুলো হচ্ছে অন্ধকার, তো তার কারেসপন্ডিং গ্রাফটা পিক ভ্যালু আর এগুলো দেখানো হলে ভালো হয় আর কি। এইটাকে যদি আমি বলি এই প্যাটার্নটা এরকম করে থেকে যাবে, এই প্যাটার্নটা যেটা দেখছি, লেজার লাইট ফেলেছি, দুটো স্লিট বানিয়েছি, একটা কাগজ নিয়েছি, দুটো ব্লেড করে একদম খুব কাছাকাছি দুটো দাগ চিড়ে দিয়েছি, লেজার ফেলেছি, পর্দাতে এরকম আলো আঁধারি লেকচার পেয়েছি, এবং দেখতে পাচ্ছি ফর দ্য লং টাইম এই প্যাটার্নটা ওই রকমই রয়েছে, তাহলে আমরা বলি স্থায়ী ব্যতিচার সৃষ্টি হয়েছে, স্থায়ী মানে ইন্টারফারেন্স সাস্টেইনড হয়েছে, ঠিক আছে, স্থায়ী ব্যতিচার, যেটা চেঞ্জ হচ্ছে না, এটা যা আছে তাই রয়েছে। এবার যদি আমাকে বলে এটা চেঞ্জ হতে পারে, তাহলে কি শর্তে চেঞ্জ হতে পারে? যদি বলা হয় আমাকে যে ব্যতিচারের যে ফিগারটা আমরা পেয়েছি আলো আঁধারি ফিগার, তাতে চেঞ্জ হচ্ছে, এটা কখনো উজ্জ্বল, এটা অনুজ্জ্বল, এটা উজ্জ্বল অনুজ্জ্বল এরকম আছে, কখনো কখনো এ উজ্জ্বল হয়ে গেল, এ আবার অনুজ্জ্বল হয়ে গেল, জাস্ট বারবার চেঞ্জ হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে, এবং সেটা একটা নির্দিষ্ট টাইম অন্তর আমি ভিজুয়ালাইজ করতে পারছি। তাহলে কি 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 কারণে হতে পারে সেটা? এখান থেকে এর দূরত্ব ফিক্সড, লেজারের সাথে এর দূরত্ব ফিক্সড, তাহলে কি কারণে হতে পারে সেটা? কি কারণে হতে পারে? ওটা এস এর তীব্রতা বাড়ালে এ একটু তীব্র হবে, আর কি চেঞ্জ হবে? ফ্রিকোয়েন্সি আমি কি করে পরিবর্তন করব? কি করতে হবে? স্লিটও ফিক্সড রয়েছে, তাহলে যদি কিছু হয় আমি কিছু করব না অথচ চেঞ্জ হচ্ছে, তা আমরা জানতে হবে যা কিছু হচ্ছে এর ভেতরে হচ্ছে কি। যদি এখানে ব্যতিচার যে ঝালর পেয়েছি, যদি এটা দেখা যায় যে সময় সাপেক্ষে বারবার পরিবর্তন হচ্ছে, বারবারটা সাপোজ আমার হিসাবের মধ্যে, ঠিক আছে, তাহলে আমি এই সোর্সকে হাত দিইনি, আমি এখানে যে স্লিট তাকেও হাত দিইনি, তার উইথ বাড়াইনি কমাইনি কিচ্ছু করিনি, পর্দার দূরত্ব ফিক্স রেখেছি, তা সত্ত্বেও এটা সাস্টেন করছে না, তার মানে যা কিছু হচ্ছে সেটা সোর্সের ভেতরে হচ্ছে। এবার সোর্সের ভেতরে কি হচ্ছে? অ্যাকচুয়ালি সোর্সের ভেতরে এই যে দুটো বিন্দু, হাইগেনস প্রিন্সিপাল অনুসারে কি হয়, একটা আলোক উৎস থেকে আলো চারিদিকে ছড়িয়ে যায়, এরকম ছড়িয়ে যায়, তাহলে এই যে ডিস্টেন্সটা যদি দুটো ডিস্টেন্স সমান হয় তাহলে এরা সমদশা সম্পন্ন, কিন্তু এরা সমদশা সম্পন্ন হচ্ছে একটা নির্দিষ্ট নীতি মেনে। কোন নীতি মেনে? সেটা হচ্ছে যদি একটা অর্ডিনারি সোর্স দেখি আমরা, অর্ডিনারি সোর্স, তাহলে অর্ডিনারি সোর্স মানে এই যে বাল্ব, মোমবাতি বা সূর্য যেটা, সেটাও কিন্তু অর্ডিনারি সোর্স, একটা ন্যাচারাল ল অনুসারে যারা লাইট প্রডিউস করে, ঠিক আছে। কীরকম? সাপোজ কোনো একটা অ্যাটম বা ইলেকট্রন কিছু সে একটা স্টেট থেকে আর একটা এনার্জি স্টেট উঠে গেল, সাপোজ এটা ইনিশিয়াল এনার্জি স্টেট, এটা ফাইনাল এনার্জি স্টেট, একটা এনার্জি স্টেটে ছিল কোনো একটা অ্যাটম, আর একটা এক্সাইড স্টেটে সে উঠে গেল, কোনোভাবে উঠলো, কীভাবে উঠতে পারে? বাইরে থেকে শক্তি পেয়ে। তাহলে যদি সে তাপ শক্তি পায়, যেমন সূর্যের মধ্যে তাপ রয়েছে, অর্ডিনারি সোর্স মোমবাতি, যদি মোমবাতি জ্বলে তাহলে যথেষ্ট তাপ রয়েছে, তাহলে অ্যাটম কিন্তু লো স্টেট থেকে এক্সাইড স্টেটে উঠে যায়। আর বোর থিওরি অনুসারে জানি আমরা, বোরের থিওরি কেমিস্ট্রিতে পড়েছি, ফিজিক্সেও পড়ে যে কোনো ইলেকট্রন যদি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে উঠে যায় তাহলে তার এনার্জি দিতে হবে তাকে, যে কোনো স্টেটাসে থাকতে পারে না, বিভিন্ন কোয়ান্টাইজড এনার্জি স্টেটে থাকতে পারে, অর্ডিনারি স্টেটে যেমন আমরা একতলায় থাকি, দুতলায় থাকি, হাফ তলায় থাকি না, অর্ধেক তলায় ঝুলে থাকি নাকি? বাইকের গিয়ার যেমন ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার হয়, 1.5 গিয়ার, 3.5 গিয়ার এরকম হয় না? তাহলে যদি সেরকম হতো তাহলে আমরা বলতাম কন্টিনিউয়াস, সেরকম হয় না, সেগুলোকে আমরা বলি কোয়ান্টাইজড
এনার্জি স্টেট যেটা ইলেকট্রনের বা অ্যাটমসের বা ইভেন যেটা নিউক্লিয়াসের ভিতরে যেটা নিউট্রন প্রোটন তাদেরও এনার্জি স্টেট যারা, সেগুলো কিন্তু সব কোয়ান্টাইজড। মানে একটা স্টেট হবে, দুটো স্টেট হবে, 3 নাম্বার স্টেট হবে, এদের স্পেসিংটাও সেম নয়, আলাদা আলাদা বিভিন্ন স্পেসিং হয়, কিন্তু কোয়ান্টাইজড। মানে যেখানে খুশি একটা অ্যাটম থাকতে পারে না, তার থাকার কিছু এনার্জি স্টেট রয়েছে, সেগুলো যে থাকতে পারে। যদি কোনো একটা স্টেট থেকে কোনো একটা স্টেটে একটা অ্যাটম বা ইলেকট্রন উঠে যায়, তাহলে তাকে এনার্জি দিতে হবে। আর যদি এইখান থেকে একটা অ্যাটম নিচে নেমে আসে, তাহলে সে এনার্জি রিলিজ করবে। ঠিক আছে? তো যদি অর্ডিনারি সোর্স বলা হয়, তাহলে এরকম কত অ্যাটমস রয়েছে, কিন্তু বিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অ্যান্ড অ্যাটমস আর দেয়ার। তারা এক্স আর স্টেটে উঠছে, কি তারা সবাই এক্স আর স্টেটে উঠছে। তারা এক্স আর স্টেটে যখন সবাই এক জায়গায় জড়ো হচ্ছে, নামছে, তারা কি কোনো নির্দিষ্ট ছন্দে একসাথে নামবে, নাকি যে যখন খুশি ঝাঁপ দেবে? একটা অ্যাটম এক্স আর স্টেটে উঠলো, সে গ্রাউন্ড স্টেটে নেমে এলো, কত সেকেন্ড পরে জানি নিচে নেমে আসে? কতক্ষণ সে এক্স আর স্টেটে থাকে? একটা অ্যাটম লো স্টেট থেকে উঁচু স্টেটে যায়, কতক্ষণ থাকতে পারে? ঠিক 10⁻⁻8 সেকেন্ড। এই এত সেকেন্ড সে এক্স আর স্টেটে থাকে, এই সেকেন্ডের মধ্যে সে নিচে নেমে আসে। এতক্ষণ তার লাইফ টাইম, এই লাইফ টাইমের মধ্যে এক্স আর স্টেটে উঠে আসে, চলে আসে। আমাদের যেমন যদি দার্জিলিং বেড়াতে যাই পাহাড়ের উঁচুতে, তাহলে নিশ্চয়ই দার্জিলিংয়ে বাসা বানিয়ে থাকবো না। আমি থাকি সমতলে, তাহলে সাপোজ আমি 3 দিন বা 4 দিন ছুটি কাটিয়ে এলাম, তারপরে 1 বছরের মধ্যে 3 দিন, যেমন 1 বছর আমি এখানে থাকছি, তারপরে 3 দিন দার্জিলিং কাটিয়ে আসছি আমি, ঠিক সেরকম এরাও তাই গ্রাউন্ড স্টেটে থাকতে পছন্দ করে। এক্সাইটেড স্টেটে 10⁻⁻8 সেকেন্ড থাকলো, দেন তারা লাফিয়ে দিল। সো 10⁻⁻8 সেকেন্ডে আলো যত দূরত্বে যায়, তত দূরত্বে একটা বুস্ট সে ছেড়ে দেবে 10⁻⁸ সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? কারণ সে যাচ্ছে নামছে, যাচ্ছে নামছে, 10⁻⁸ সেকেন্ডের মধ্যে একটা ব্লাস্ট সে ছেড়ে দিল, এবং সেটা একটা ওয়েভ এইভাবে সে বেরিয়ে গেল। এইরকম ওয়েভ কতগুলো আছে, কতগুলো অ্যাটম গ্রাউন্ড স্টেটে নামছে এরকম, এবং লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নস অফ অ্যাটমস আর দেয়ার, এবং সবাই নামছে। তো সাপোজ আমি বললাম যে একটা অ্যাটম এরকম একটা ওয়েভ বানিয়েছে, দেন সে আবার গ্রাউন্ড স্টেটে চলে আসছে, তার ওয়েভ শেষ। ঠিক সেই সময় ও যে সময় ঝাঁপ দিয়েছে, সেই সময় আর একটা অ্যাটমও একই রকম ওয়েভ ছেড়েছে একই দিকে, আর একটা ওয়েভ সেও ঝাঁপ দিয়েছে একই সময়ে, সে এরকম। সবাই কি একই সাথে ঝাঁপ দেবে এরকম? সবাইকে কি একসাথে অ্যাটমগুলো নিয়ে উঠবে, আমরা সবাই গোটা এই সবাই একসাথে দার্জিলিং যাবো, গোটা পাড়া যাবে? কেউ একটা টিম যাবে, তারপরে ওই টিম ফেরত আসার পর আর একটা টিম কালী পুজোয় ছুটি যাবে, ও দুর্গা পুজোয় ছুটি যাবে, ও গরমের ছুটিতে যাবে, ডিসেম্বরে ছুটিতে যাবে। তাহলে বিভিন্ন বিভিন্ন টাইমে তারা যাবে। তাহলে অর্ডিনারি সোর্সের মধ্যে কোন অ্যাটম এক্স আর স্টেটে উঠবে সেটা কোনো রুল নেই। যে যখন খুশি এক্স আর স্টেটে উঠছে, যে যখন খুশি গ্রাউন্ড স্টেটে নেমে আসছে, আর যে যখন নামছে 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে সে একটা লাইটের এনার্জি ব্লাস্ট ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, সেটা তার ওয়েভলেন্থ যদি ফিক্সড হয়, ভিজিবল রিজিয়ন হয়, তাহলে সেটাকে আমরা লাইট বলি। তা সেটা যে নট নেসেসারি যে সেটা লাইটই হবে, সেটা আদার্স হতে পারে, ইনফ্রারেড হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। ঠিক আছে? তো এটা একটা, আর একটা হয়তো বড় বড় কিছু একটা ওয়েভ বানিয়েছে, সে হয়তো আর একটা স্টেট থেকে, এই স্টেট থেকে সে নেমেছে একটা অ্যাটম, তাহলে সেও একটা ওয়েভ বানিয়েছে। কি দেখা হয়ে গেল, কেউ মানালি গিয়েছিল, কেউ দার্জিলিং গিয়েছিল, ট্রেনে দুজনে দেখা হয়ে গেছে, তো দেখা হচ্ছে, সাক্ষাৎ হয়েছে, তাহলে এর ওয়েভের সাথে এর ওয়েভের সাক্ষাৎ হয়েছে, কিন্তু দুটো ওয়েভ কি একই রকম? দুটো একই রকম নয়, দুটো ওয়েভ আলাদা। এর এনার্জি গ্যাপটা অনেক বেশি, এর এনার্জি গ্যাপ অনেক বেশি, তাহলে এর যে এই যে ওয়েভের যে এনার্জি, সেই এনার্জিটা অনেক বেশি। আর কোয়ান্টাম থিওরি অনুসারে, আমরা এখন পড়িনি কোয়ান্টাম থিওরি অনুসারে যার এনার্জি যত বেশি, তার ফ্রিকোয়েন্সি তত বেশি, অ্যাম্পলিটিউড নয়। যদি হাইগেন সে কথা বলেনি, হাইগেন বলেছে বিগার দ্য বিগার অ্যাম্পলিটিউড, বিগার দ্য বিগার এনার্জি। আর পরবর্তীকালে ম্যাক্সওয়েলস থিওরি বা এরা যারা থিওরি দিয়েছে, তারা বলেছে না না, ফ্রিকোয়েন্সি অত বেশি হবে। যেমন আমরা পড়েছিলাম আগে, মনে করো ওই কোথায় পড়েছিলাম ফার্স্ট, ব্ল্যাক বডি রেডিয়েশন। ওখানে ফার্স্ট আমরা বলেছিলাম যে কুল গাছকে ঝাঁকিয়ে দিলে বেশি কুল পড়ে, বড় বড় অ্যাম্পলিটিউড দিয়ে তাকে যদি দোলায়, তাহলে অত তাড়াতাড়ি কুল পড়ে না। তো তাকে হাই ফ্রিকোয়েন্সি দিতে হবে, তাহলে ঝটপা সব কুল ঝরে পড়বে। তো ফ্রিকোয়েন্সি ইজ ইম্পর্টেন্ট, এটা বলা গেল। তো যদি এনার্জি গ্যাপ খুব বেশি হয়, তাহলে এনার্জিটাকে এরকম ঠিক এক্সপ্রেশন করা হয় এইচ নিউ, এরকম। তো যত এনার্জি গ্যাপ তত বেশি ফ্রিকোয়েন্সি, আর এইচটা কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলা হয় এটাকে। ঠিক আছে? তাহলে বিভিন্ন রকম যদি এনার্জি বলা হয়, বিভিন্ন রকম যদি ফ্রিকোয়েন্সি বলা হয়, তাহলে বিভিন্ন রকম ওয়েভলেন্থ। তাহলে যে একই সময়ে তাদের, কেউ হয়তো সিমলা থেকে আসছে, কেউ মানালি থেকে আসছে, কেউ দার্জিলিং থেকে আসছে, কেউ হয়তো আমাদের গরুমারা থেকে আসছে, সবার ট্রেনে দেখা হয়েছে একসাথে, কেউ এরকম ওয়েভলেন্থ, কেউ এরকম ওয়েভলেন্থ হাই ফ্রিকোয়েন্সি, কেউ হয়তো ভেরি হাই ফ্রিকোয়েন্সি, কেউ হয়তো আরেকটা এরকম ওয়েভলেন্থ, সবার একসাথে দেখা হয়েছে। সবাই ইন্টারফেয়ার করবে এবার, সবাই একই ট্রেনের কামরায় উঠেছে এবার, তাহলে ওর সাথে ওর আলোচনা, ওর সাথে তুমি কোথায় গিয়েছিলে ভাই, বলে তুমি কোথায় গিয়েছিলে ভাই, বলে আমি তো এখানে গিয়েছিলাম,
আমি বিরাট পাহাড়ে উঠেছিলাম, আমার তো প্রচুর টাকা, আমি তো ওই উঠেছিলাম, সে গল্প করছে, হাই ফ্রিকোয়েন্সি, প্রচুর এনার্জি, তার প্রচুর টাকা। এ বলছে আমার তো ভাই অত দূর যাওয়ার ক্ষমতা না, এই দেখুন আমার তো বাচ্চা ছেলে, তো তাকে সে তো পাহাড়ে যেতে পারবে না, তার তো শ্বাসকষ্ট হয়। ও বলে আমার তো বমি হয় পাহাড়ে ঘুরলে, তো আমি তো ভেরি লং ল্যামডা, আমি আমার লো এনার্জি। হ্যাঁ, আমি জাস্ট ওখানেই ছিলাম, আমি একটা অফবিট জায়গা বেছেছি দিয়ে ওখানেই বসেছিলাম 4 দিন। এরকম আছে। এরা পরস্পরকে ইন্টারফেয়ার করবে, পরস্পরকে গল্প লাগিয়ে দিয়েছে। এইবার কি হবে যদি বলে রেজাল্টেন্ট প্যাটার্ন কেমন হবে? রেজাল্টেন্ট প্যাটার্ন কেমন হবে? ইকুয়াল টু এ যে দশা এ সে দশা নাও হতে পারে, আবার হতেও পারে এ যে দশা এ দশা নাও হতে পারে। তা কেউ বলছে অ্যাম্পলিটিউড 0, কেউ বলছে অ্যাম্পলিটিউড নেগেটিভ, কেউ বলছে অ্যাম্পলিটিউড পজিটিভ। তাহলে কিছু একটা এরকম কিছু একটা পেলাম, বাস। এইটাকে বলা হয় ওয়েভ ট্রেন। ঠিক আছে, কি বলা হয়? ওয়েভ ট্রেন বলা হয়। তারা সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন এনার্জি রয়েছে, বিভিন্ন ওয়েভলেংথ আছে, সবাই ইন্টারফেয়ার করেছে একসাথে, দিয়ে ট্রেনের কামড়াতে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। যাবার সময় বলে যে টাটা, ও যে বাই বাই, আবার দেখা হবে পরের বছর, আবার একসাথে যাবো, ফোন নাম্বার দাও, এসব সব করছে। এটাকে বলে ওয়েভ ট্রেন। ঠিক আছে, অথবা ওয়েভ পালসও বলা হয়। এই একটা ওয়েভ পালসের লেন্থ কত দূর হতে পারে? তাদের সাক্ষাৎকার টাইম যতটা ততটা। ঠিক আছে, মানে যে মানালি থেকে আসছে, যে সিমলা থেকে আসছে, তো যে পথটা তারা আইসোলেটেডভাবে যাত্রা করেছে, সেখানে তাদের বন্ধুত্ব স্থাপন হয়নি। তাদের বন্ধুত্বটা হয়েছে কতদূর? ট্রেন পর্যন্ত, ট্রেনের জার্নি যতটা ততটা। সুতরাং এ কেমন ওয়েভ বানিয়েছে আগে, বা এ কেমন ওয়েভ বানাচ্ছে পরে, এ কেমন আগেরটা আমার দেখার দরকার নেই। তারা একসাথে ছিল যে জায়গাটা জুড়ে, সেই জায়গাটার যে ইন্টারফারেন্স, সেই জায়গাটা যে মিলেমিশে যে ওয়েভ বানিয়েছে, ওয়েভ ট্রেন বানিয়েছে, সেটাকে বলা হয় ওয়েভ ট্রেন, অথবা ওয়েভ পালস, অথবা ওয়েভ ব্লাস্ট, যা কিছু বলতে পারি। এইরকম লক্ষ লক্ষ অ্যাটম নামছে এক্সাইটেড স্টেটে, আর একটা করে ওয়েভ ট্রেন ছেড়ে দিচ্ছে। আর এই ওয়েভ ট্রেনের দৈর্ঘ্য অর্ডিনারি সোর্স অনুসারে 10⁻⁻8 সেকেন্ড হচ্ছে টাইম। আর আলোর বেগ কত রে? কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো যদি বলা হয় লাইট স্পিডে বেরোচ্ছে, তাহলে যদি বলে এই স্পিডে 10⁻⁸ সেকেন্ডে তারা কত দূর যেতে পারে, কত বড় একটা ট্রেন বানাতে পারে? কত বড়? 3 মিটার। 3 মিটার, তাহলে এটা হচ্ছে 3 মিটার, অলমোস্ট ইকুয়াল টু। তো অর্ডিনারি যেটা ওয়েভ ট্রেন, সেটা 2 to 3 মিটার হয়, মানে তোর হাইট যেটা, সেরকম একটা ওয়েভ ট্রেন বানাতে পারে। এইটাতে তাদের একটা এইরকম একটা ট্রেন বানালো। নেক্সট ওয়েভ ফ্রন্ট কেমন হবে? নেক্সট ওয়েভ ফ্রন্ট, সাপোজ এটা একটা ওয়েভ ট্রেন, এটা একটা ওয়েভ ট্রেন, আবার ফেজ ডিফারেন্স আলাদা, আবার হয়তো আবার একটা অ্যাটমের ব্লাস্ট বেরোচ্ছে, এটা একটা আলাদা টিম, আলাদা কামরা ট্রেনের, এদের সাথে এদের কোনো মিল নেই, এদের সাথে এদের মিল রয়েছে। ঠিক আছে, এদের সাথে এদের কোনো মিল নেই, কিন্তু এরাও একটা পালস বানিয়েছে, এটা একটা ওয়েভ ট্রেন। দুটো ওয়েভ ট্রেনের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে। এই শেপটা না, আমরা দেখাচ্ছি যে হ্যাঁ, তারা যখন একসাথে মিলেছে, কোনো একটা জায়গায় পিক ভ্যালু পেয়েছি, তারপরে ড্রপস টু 0, মানে আলটিমেটলি সেটা শেষ করতে হবে তোমাকে। ঠিক আছে, এইটাকে বলা হয় ওয়েভ ট্রেন। এই ওয়েভ ট্রেনে যে পরপর আসছে অর্ডিনারি সোর্স থেকে, এই যে ইয়ংস ডাবল স্লিট অনুসারে, যদি একটা ক্যান্ডেল জ্বেলে দিই আমি এখানে, আর যদি ক্যান্ডেল দিয়ে আমি বলি যে আমি এখানে আর এখানে সমদশা সম্পন্ন সুসংগত উৎস বানাতে চাই, তাহলে এখানে সোর্সে কি হচ্ছে? ওয়েভ পালস বানাচ্ছে এরা, বিভিন্ন অ্যাটম বিভিন্ন স্টেটে জাম্প করছে, তারা একটা করে এইরকম পালস ছাড়ছে, এই পালস এখানে পৌঁছাচ্ছে, এই পালস এখানে পৌঁছাচ্ছে। সবাই যে একই রকম পালস হবে তার কোনো গ্যারেন্টি আছে? নেই। তাহলে কোনোভাবে যদি এই দুটো কোনো একটা সময়ে হুবহু এক্স্যাক্টলি সেম হয়ে যায়, সমদশা সম্পন্ন হয়ে যায়, তাহলে সেন্ট্রাল ফ্রিজ আমি পাবো ব্রাইট। খানিকক্ষণের মধ্যে আবার চেঞ্জ হয়ে গেল। কতক্ষণ পরপর চেঞ্জ হচ্ছে অর্ডিনারি সোর্সে? এটা 10⁻⁸। তাহলে 10⁻⁸ সেকেন্ডের মধ্যে যেটা ব্রাইট ছিল সেটা হয়ে গেল ডার্ক। সময়টা দেখতে হবে। কি জলপাইগুড়ি থেকে কলকাতা আসতে টাইম লাগে সাপোজ 8 ঘন্টা সাপোজ, আর একটা এক্সাইটেড স্টেটের থেকে গ্রাউন্ড স্টেটে একটা অ্যাটমের নামতে সময় লাগে 10⁻⁸ সেকেন্ড। ওই সময় তাদের বন্ধুত্ব। কি এক্সাইটেড স্টেটে ঝাঁপ দিয়েছে, গ্রাউন্ড স্টেটে ফেরত এসছে, 10⁻⁸ সেকেন্ড ইজ দ্য ডিউরেশন। ওই সময়ের মধ্যে সব কিছু হচ্ছে। তাহলে ওই সময়ের মধ্যে তারা মিলেমিশে যে ব্লাস্টটা বানিয়েছে 2 to 3 মিটার, খানিকক্ষণ পরে এটা চেঞ্জ হয়ে যাবে এখানে। তাহলে যেটা হয়েছিল সাদা, সেটা কি হয়ে যাবে? কালো। আবার খানিকক্ষণ পরে সাদা, আবার খানিকক্ষণ পরে কালো। এবং এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের টাইম ডিউরেশন কত? 10⁻⁸ সেকেন্ড। আমার চোখ কি 10⁻⁸ সেকেন্ডকে পারসিস্ট করতে পারে? কতক্ষণ পারসিস্ট করতে পারে? কত? অতক্ষণ চোখে দেখতে পারে। মানে দুটো সোর্স,
এখানে যদি আমি লাইটটা জ্বালাই, লাইটটা অফ করে দিই, তাহলে আমি বুঝতে পারবো একবার লাইট জ্বালালাম, একবার লাইট অফ করলাম। যদি খুব ফাস্ট টাক করি তাতেও বুঝতে পারবো। সুইচটাকে যদি খুব ফাস্ট অফ করি, আরও ফাস্ট, আরও ফাস্ট, আরও ফাস্ট। যদি 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে আলো আঁধারি করি আমি, তাহলে আমার চোখ 1/10 সেকেন্ডের বেশি ও বুঝতে পারে না যে কি ঘটনাটা ঘটছে। ও বলে ইউনিফর্ম ইলুমিনেশন। কি ওরা আলো আঁধারি খুঁজে পাবে না, ও বলে সব জায়গাতেই আলো আর আলো, আর বুঝতে পারবে না যে আলো অন্ধকার হচ্ছে না আলো হচ্ছে, বুঝতে পারবে না। তাহলে যদি এটাকে সাস্টেন করতে হয়, যদি বলতে হয় যে না এটা ফিক্সড, এটা এইরকমই থাকো, তাহলে কি করতে হবে? প্রথম কথা, দুটো সোর্স তো আলাদা আলাদা সোর্স তো নেওয়া যাবেই না, কারণ দুটো আলাদা আলাদা সোর্সের মধ্যে ওই বন্ডিং তো নাই। কি যদি এটা একটা মোমবাতি হয়, এটা একটা মোমবাতি হয়, তো দুটোর হয়তো একই রকম মোমবাতি, তো এর অ্যাটমের যে ঝাঁপ দেওয়া, ওর অ্যাটমের যে ঝাঁপ দেওয়া এক্সাইড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে, দুটোকে এক্স্যাক্টলি সেম হবে? মাঝে মাঝে হয়ে যেতে পারে, কিন্তু মাঝে মাঝে হলো মানে কি সবসময় তাই হবে নাকি? কি মাঝে মাঝে দেখা গেলো সব অ্যাটম একসাথে ঝাঁপ দিল, যে একটা বিরাট বড় ওয়েভ ট্রেন বানালো, মিলেমিশে একটা বড় ওয়েভ ট্রেন বানিয়েছে, এটা কি বারবার হবে? র্যান্ডামলি কোনো একটা সময় মিলে গেল, কারণ বারবার হতে পারে না। ওই জন্যে অর্ডিনারি সোর্স দিয়ে, কোনো ক্যান্ডেল সোর্সকে দিয়ে, দুটো যদি ক্যান্ডেল সোর্সকে দিয়ে দুভাগে ভেঙে দিই, তাহলে এর বারবার ফেজ চেঞ্জ হচ্ছে, বারবার অ্যাটম ঝাঁপ দিচ্ছে, বারবার ওয়েভ ট্রেন বানাচ্ছে, তারা এইদিকে যাচ্ছে র্যান্ডামলি, এইদিকে যাচ্ছে র্যান্ডামলি, কোনো নির্দিষ্ট ছন্দ নেই, বারবার এখানে ফেজ চেঞ্জ হচ্ছে। ওই জন্য এখানে আমি ইউনিফর্ম ইলুমিনেশন পাবো না, আমি ফ্রিঞ্জ পাবো না, ইউনিফর্ম ইলুমিনেশন পাবো। তাহলে দুটো সোর্স দিয়ে হবে না। আবার অর্ডিনারি সোর্স, একটা সোর্স দিয়েও হবে না। অর্ডিনারি সোর্স যদি একটা ক্যান্ডেলটাকে দুভাগে ভেঙে দিই, তাহলেও হবে না। মনে হতে পারে যে একটা সোর্স, তাহলে চেঞ্জ হলে দুজনেরই হবে, তা হবে না। চেঞ্জটা যে সব দিকে হবে তার কি গ্যারেন্টি? চেঞ্জটা যে সব দিকে সমান হবে তারও তো কোনো গ্যারেন্টি নাই। এক্সাইড স্টেটে অ্যাটম নামছে, তো সে ওই দিকে একটা ব্লাস্ট বানালো, এই একটা এই দিকে ব্লাস্ট বানালো, সবাই একই দিকে ব্লাস্ট বানাবে, তারও কোনো গ্যারেন্টি নেই। এই যে ত্রুটি, এই যে ব্যতিচার যে সাস্টেন করছে না, বা ব্যতিচার যে স্থায়ী ব্যতিচার হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে সোর্স তারা ইনকোয়ারেন্ট, অসঙ্গত। যেমন সুসঙ্গত এরকম অসঙ্গত উৎস। মোস্ট অর্ডিনারি সোর্স যারা, তারা সবাই অসঙ্গত। সূর্য থেকে আসে অসঙ্গত, ইনকোয়ারেন্ট সোর্স। বাল্ব, মোমবাতি, যত রকম লাইট সোর্স আছে অর্ডিনারি যেগুলো বানানো হয়, সবাই কিন্তু ইনকোয়ারেন্ট সোর্স। লেজার কিন্তু তুলনামূলকভাবে কোহেরেন্ট। কেন লেজার কোহেরেন্ট? লেজারের মধ্যে কী বিশেষত্ব আছে? এবং যদি বলা হয় এর ফ্রিকোয়েন্সি কত, বলতে পারবো? এই যে এতগুলো ওয়েভটাইম মিলেছে, আমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ, তো ঠিক আছে এইখান থেকে এতটা মেপে নাও, দ্যাট ইজ দ্য ওয়েভলেন্থ। এবার আর একটা ওয়েভলেন্থ এখানে মেশানো হয়েছে, এরকম আর একটা ওয়েভলেন্থ এখানে বড় বড় ল্যাম্বডা মেশানো হয়েছে, তুই বলেছে বলো হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ ট্রেন, বলতে পারবো? আমাকে বলতে হবে একটা পিক ভ্যালু দিতে পারি, আর তারপরে একটা প্লাস মাইনাস ডেল্টা ল্যাম্বডা দিতে পারি। এক্স্যাক্টলি বলতে পারবো না। কি এক্স্যাক্টলি বলতে পারবো? মিশেছে তো, সবাই মিশেছে তো, তাহলে আমি এক্স্যাক্টলি কাকে প্রেডিক্ট করবো? কোয়েন ওয়েভলেন্থ বলবো আমরা? বলতে পারবো না। আমরা বলবো যে এটা একটা পিক ভ্যালু আছে, তার পাশে একটা প্লাস মাইনাস ডেল্টা দিতে পারি। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও তাই। ওই জন্য কোনো ওয়েভকে এখান থেকে আমাদের হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালও আছে, যে এক্স্যাক্টলি তরঙ্গ দৈর্ঘ্য আর তার কারসপন্ডিং মোমেন্টাম যেটা বলা হয়, ডি ব্রগলি হাইপোথিসিস অনুসারে এর মোমেন্টাম ইজ ইকুয়াল টু h/λ বলা হয়। সেখানে মোমেন্টামটা আমরা বের করতে পারি না, আনসার্টেনিটি প্রিন্সিপাল, বেশ সেটা অন্য টপিক, সেটা নিয়ে বলছি না। আমি কি বললাম, লেজারের ক্ষেত্রে এই সুসঙ্গত উৎস বানানো সম্ভব। কিভাবে? লেজার, বিভিন্ন রকম লেজার বাজারে কিনতে পাওয়া যায়। তার মধ্যে কিছু লেজারের নাম হচ্ছে রুবি লেজার, কিছু হচ্ছে হিলিয়াম নিয়ন লেজার, ঠিক আছে, কিছু সেমিকন্ডাক্টর লেজার, এগুলো বাজারে অ্যাভেলেবেল, এবং লেজারের দামও রয়েছে যথেষ্ট। অর্ডিনারি লেজার যেগুলো, সেগুলো দাম কম। কার্বন ডাইঅক্সাইড লেজার, তো তাতে কি হয়, এই যে গ্রাউন্ড স্টেট, এই যে এক্সাইড স্টেট, এই গ্রাউন্ড স্টেট আর এক্সাইড স্টেটের মাঝে একটা স্টেটকে বানানো হয়, কৃত্রিমভাবে একটা স্টেটকে বানানো হয়। এটাকে বলা হয় কি, গ্রাউন্ড স্টেট। এটা কি বলা হয়? এক্সাইড স্টেট। আর এটাকে বলা হয় মেটাস্টেবল স্টেট। এটা বানানো হয় মেটাস্টেবল স্টেট। এমনভাবে ডোপিং করা হয় বা এমনভাবে যে বানানো হয়, এতে সুবিধা কি হয়? মেটাস্টেবল স্টেট বানিয়ে গ্রাউন্ড স্টেট থেকে, সাপোজ এখানে অ্যাটমস যারা রয়েছে তারা সবাই এক্সাইড স্টেটে উঠলো কোনোভাবে, তারা র্যান্ডামলি গ্রাউন্ড স্টেটে ঝাঁপ দিতে পারবে না। ঠিক আছে, কি হয়, অ্যাটমসগুলো এই মেটাস্টেবল স্টেটে এসে হাজির হয় এইখানে।
আর মেটাস্টেবল স্টেটের লাইফ টাইম হচ্ছে 10⁻³ সেকেন্ড, এরকম 10⁻³ সেকেন্ড ইজ দ্য লাইফ টাইম। মানে কি, এবার কি জিনিসটা হয় ভালো করে শুনবি। অর্ডিনারি সোর্সে যেমন এক্সাইটেড স্টেটে অটোমেটিক উঠছে, অটোমেটিক গ্রাউন্ড স্টেটে নেমে যাচ্ছে, লেজারের মধ্যে তা হয় না, লেজারের মধ্যে ট্রিগার করা হয়, পাম্পিং করা হয়, পপুলেশন ইনভার্সন করা হয়। পপুলেশন মানে কি? পপুলেশন মানে জনসংখ্যা। কোথায় জনসংখ্যা বেশি হতে পারে? গ্রাউন্ড স্টেটে। তাহলে পপুলেশন ইনভার্সন মানে কি? এক্সাইটেড স্টেটে জনসংখ্যা বেশি, এটাকে বলে পপুলেশন ইনভার্সন, উল্টো পপুলেশন, মানে দোতলায় লোক বেশি। এটা করা হয় পাম্পিংয়ের মাধ্যমে, সবাইকে পুশ করা হয়, যে সবাই নিচে হয়তো কিছু একটা ভূমিকম্প যদি হয় তো সবাইকে বলা হলো তোমার এই জায়গাটা শিফট করে যাও, বা বন্যা হলো সবাইকে বলা হলো 4 তলায় উঠে যাও, সবাইকে কেউ একজন অপারেট করছে, দিয়ে বলছে এরকম হতে চলেছে, তোমরা সবাই একসাথে যাও। তাহলে সে বাধ্য, কি এক্সটার্নাল কোনো এজেন্টের জন্য সে বাধ্য। এটাকে বলে পপুলেশন ইনভার্সন, সবাই এখানে যায়। কিন্তু এক্সট্রা স্টেটে উঠে গেলে তার লাইফ টাইম তো 10⁻⁸ সেকেন্ড, তাহলে সে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে দেবে। সেটাও করা হয় না, আর একটা কৃত্রিমভাবে স্টেট বানানো হয়, এটাকে বলা হয় মেটাস্টেবল স্টেট। এর লাইফ টাইম হচ্ছে 10⁻³ সেকেন্ড। তার মানে এখানে অ্যাটমসগুলো জমা হবে সবাই একসাথে, জমা হতে হতে যখন পপুলেশন ইনভার্সন যথেষ্ট বেশি হবে তখন আবার ট্রিগার করা হয় সুইচ টিপে। ট্রিগার করা হয় মানে কোনো একটা অ্যাটম যদি ধাক্কা মারা হয় একটা নির্দিষ্ট দিকে, একটা ফোটন বা কোনো কেউ একজনকে ধাক্কা মারছে, তখন সেই অ্যাটমগুলো সবাই একসাথে গ্রাউন্ড স্টেটে নেমে আসে একসাথে। এই মেকানিজমটা লেজারের মধ্যে করা হয়, যে তুমি র্যান্ডাম এখানে ঝাঁপ দিতে পারবে না। এই গ্রামের পুকুরে চান করা দেখেছি সবাই, গ্রামের মাঝখানে পুকুর থাকে, চারপাশে গাছ থাকে, যে গাছের মগ ডালে ছেলেপিলে বসে থাকে, যে যেদিকে পারে ঝাঁপ দেয়। তাহলে একটা অর্ডিনারি সোর্স অফ লাইট। অ্যাটম যারা এক্সাইটেড স্টেটে আছে তারা যে যেদিকে পাচ্ছে ঝাঁপ দিচ্ছে। আর বলা হচ্ছে একটা অ্যাটম ঝাঁপ দিলে, একটা মানুষ ঝাঁপ দিলে একটা করে ওয়েব বেরিয়ে যাবে, আর সমস্ত ওয়েবের মিলেমিশে একটা ওয়েব ট্রেন বেরোবে। কিন্তু শহরের সুইমিং পুলে তুই চলে গেছিস, সেই ছেলেটাই শহরের সুইমিং পুলে গেছে, এবার কি হবে? সবাই এক লাইনে দাঁড়িয়েছে, কি এবার এক লাইনে দাঁড়িয়েছে, যে বাঁশি বাজাবে করে বাঁশি বাজালো, সবাই একসাথে ড্রিং করে লাফিয়ে গেল একসাথে। এটা সুইমিং পুল হলো। এখানেও ঠিক তাই, এখানেও লেজারের মধ্যে এই ঘটনাটা ঘটে। এক্সাইটেড স্টেটে অ্যাটমগুলো যখন ওঠে তারা মেটাস্টেবল স্টেটে জমা হয় 10⁻³ সেকেন্ড। 10⁻³ সেকেন্ড মানে হয়তো এটা আবার কি কত সেকেন্ড? এটা তো মিনিমাম সেকেন্ড। কি 10⁻³ এটা কি বিরাট সেকেন্ড নাকি? এটা বিরাট সেকেন্ড। 10⁻⁸ থেকে 10⁵ গুণ বেশি। কি 10⁻⁸ সেকেন্ড, তাকে যদি 10⁵ দিয়ে গুণ করি কত পাচ্ছি? তাহলে 10⁻³ সেকেন্ড, সুতরাং ওর থেকে 10⁵ টাইমস বেশি থাকবে সে। তো সবাইকে এক জায়গায় জড়ো করা হয়, এখানে মেকানিজম আছে, তার থিওরি রয়েছে, পাম্পিং করা হয়, দিয়ে অ্যাক্সেলারেশনে জড়ো হওয়ার পরে ট্রিগার করতে হয়। ট্রিগার করা মানে ওই বাঁশি বাজানো, করে যে বাঁশি বাজালো সবাই একসাথে একবারে সুন্দর। আচ্ছা, সুইমিং পুলে কি সবাই যে যেদিকে পারে ঝাঁপ দেয় নাকি রাস্তা কাটা থাকে? একটা মাঝখানে দড়ি দেওয়া থাকে, কম্পিটিশন যখন হয় তখন তোমার ওই দড়ির বাইরে তুমি যেতে পারবে না। আমাদের স্কুলের 100 মিটার দৌড় নয়, যে দাগ কাটা থাকলো তো থাকলো, ঘুরতে ঘুরতে তুমি কার দাগে কে ঢুকে যাচ্ছে দেখা যাচ্ছে না। কি এরকম করে দাগ কাটা থাকে না 100 মিটার দৌড়ে, যে 10টা ছেলে এইভাবে দাঁড়িয়ে আছে দৌড়, খানিক্ষণ পরে চলে গেলো এইখানে, চলে গেলো এইখানে। আর 200 মিটার দৌড়ে আবার বাপ, সে তো আবার 200 মিটার দৌড়েতে এরকম হয়, এইখান থেকে যাত্রা শুরু, আর এরকম ট্র্যাক থাকে, এইখানে গিয়ে ধপ সব কটা ধাক্কা এইখানটাতে গিয়ে। কি কার তাকে বলা হচ্ছে এই রাস্তাতে ঘোরো, এর রাস্তাটা বেশি, তার জন্য রাস্তাটাকে এখানে এমনি করে দেওয়া হয়েছে। এবার ঠিক আছে, তোমাকে ব্যালেন্স করে দিলাম, তোমার এইটা ওর এইটা, তা তোমাকে ছোটো করে দিলাম এরকম। কিন্তু তোমাকে আসতে হবে এখান থেকে যাত্রা শুরু, কিন্তু তোমাকে আসতে হবে এখানে, তাহলে এইটুকু রাস্তা তোমাকে বাঁচিয়ে দিলাম, যাও। ও কোথায় কি সব কটা একসাথে জড়ো এখানে। অর্ডিনারি সোর্স এটা চলবে না, শৃঙ্খলাবদ্ধ হতে হবে সবাইকে, শৃঙ্খলাবদ্ধ এইভাবে করা হয়, ঠিক আছে? তো লেজারের যেটা ফুল ফর্ম তাতেও তাই, লেজার অ্যাম্প্লিফিকেশন এসব পুরো আছে, স্টিমুলেটিং SER, হ্যাঁ এরা আছে, যে স্টিমুলেট করা হয়। তো কি বললাম আমি, কথা বললাম, হ্যাঁ। তো শহরে সুইমিং পুলে যেমন প্রত্যেকটি মানুষ যেমন সুন্দরভাবে ঝাঁপ দেয়, যে যেদিকে খুশি ঝাঁপ দিতে পারবে না, তাহলে সবাই যদি একই দিকে যদি ওয়েব বানায় তাহলে তাদের এবং একই সাথে ওয়েব বানায়, তাহলে তাদের মিলিত রূপ কেমন হবে?
গ্রাউন্ড স্টেট থেকে এক্সট্রা স্টেট উঠে যাবে। হ্যাঁ, না ওটা এক্সট্রা স্টেট থাকে ওটা নয়, যতটা এনার্জি দেবো আমি সেই এনার্জি অনুসারে এক্সট্রা স্টেটে, তারপরে সে যদি লো স্টেট পেয়ে যায় কোথায়, সেই স্টেটে সে অটোমেটিক নামে, সেখানে 10⁻³ সেকেন্ড থাকে। ইম্পিউরিটি ডোপিং বলা হয়, বিভিন্ন ডোপ করে ওই স্টেটটাকে বানানো হয় ওখানে, ঠিক আছে। এবার একটা ওয়েভ ছাড়লো এই দিকে, সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি আর একটা অ্যাটম সেও তো ঝাঁপিয়েছে, সেও তো নির্দিষ্ট দিকে, যদি বলা হয় এটা এক্স অক্ষ, সেও এক্স অক্ষে ঝাঁপ দিয়েছে, ওয়াই অক্ষ নয়। তাহলে একই রকমভাবে ঝাঁপ দিয়েছে, ওর যা সুবিধা এরও তাই সুবিধা, কি সবকটা সেম হাইট বসানো হয়েছে। সবকটা ক্লাস 2 এর বাচ্চা সুইমিং পুলে ঝাঁপ দেবে, সবকটা ক্লাস 7 এর বাচ্চা সুইমিং পুলে ঝাঁপ দেবে, তাহলে সবাই যে ওয়েভলেন্থ বানাবে সেটাও সেম। তাহলে এইটার সাথে এইটা মিলবে, তার সাথে আরও একটা সেম ওয়েভলেন্থ, তার সাথে আবার একটা সেম ওয়েভলেন্থ, তার সাথে আরও একটা সেম, এদের সুপরিপাতন অনুসারে যে ওয়েভলেন্থটা বানাবে তার অ্যাম্পলিটিউড অনেক বড় হবে। ওই জন্য লেজারের অ্যাম্পলিটিউড খুব হাই, লেজারের ইন্টেন্সিটি খুব হাই, লেজার চোখের অপারেশন করতেও কাজে লাগে, এতটাই তার ইন্টেন্সিটি হাই হতে পারে, ঠিক আছে। যদি ইন্টেন্সিটি হাই না হয় তাহলে দুপাশে আয়না রেখে দেওয়া হয়, বারবার রিফ্লেকশন করে তাদের সুপার পজিশন করা হয় যাতে করে ইন্টেন্সিটি আরও আরও হাই হয়ে যায়। এবং লেজার ইউনিডিরেকশনাল, ইউনিডিরেকশনাল মানে একদিকে যাবে, অর্ডিনারি সোর্স কি ইউনিডিরেকশনাল, যে যেদিকে খুশি ঝাঁপ দিচ্ছে ও এদিকে ব্লাস্ট, ওইদিকে ব্লাস্ট, ওইদিকে ব্লাস্ট, যেদিকে খুশি ছড়িয়ে গেল, চারিদিকে ছড়িয়ে গেল। লেজার তা নয়, লেজার একটা নির্দিষ্ট দিকে এবং হাই ইন্টেন্সড, কারণ যে সমস্ত ওয়েভ তারা ছেড়েছে, যে সমস্ত অ্যাটমস তারা ছেড়েছে, কন্টিনিউয়াস যারা ছাড়ছে তারা বড় বড় ওয়েভ ট্রেন বানাচ্ছে, তাদের সুপরিপাশন অনুসারে একটা বড় অ্যাম্পলিটিউডের কিছু একটা পাওয়া, সে ওয়েভলেন্থটা সেম, হ্যাঁ ওয়েভলেন্থটা সেম কিন্তু অ্যাম্পলিটিউড ইজ ভেরি বিগ। এবং যদি বলা হয় সব এক্সারসাইজে গ্রাউন্ড স্টেটে নেমে চলে এলো এবার মেটাস্টেবল স্টেট থেকে, তাহলে একটা আমি বড় সড়ো একটা ওয়েভ ট্রেন আমি পেলাম, এরকম একটা বড় সড়ো, তারও সামান্য স্লাইট ডিস্টেন্স থাকতে পারে, তো সাপোজ পিক ভ্যালুটা একটু হাই একটু কম হতে পারে, বাট ওয়েভ ট্রেন ইজ ভেরি লং, অন্তত 2 থেকে 3 মিটার নয়, তার থেকে অনেকটাই বেশি, ঠিক আছে। এবং এর ইনকোয়ারেন্সি অনেক কম, অনেক বেশি কোয়ারেন্ট, ঠিক আছে। এবার বলা হলো সবাই গ্রাউন্ড স্টেটে নেমে এলো, এবার কি হবে, আবার যদি আমাকে ওয়েভ ট্রেন পেতে হয় তাহলে আবার তো তাদেরকে উঠতে হবে, তাহলে কন্টিনিউয়াস প্রসেস চলবে। এরা নামবে তবে ওরা ঝাঁপ দেবে, এমনটা নয় যে এরাও ঝাঁপ দিচ্ছে সঙ্গে সঙ্গে চ আমরাও একসাথে যাই, বলো না দাঁড়াও, ক্লাস 5 এর বাচ্চারা সুইমিং পুলে ঝাঁপ দিল, 7 এর বাচ্চারা পেছনে রেডি থাকো, বলা হলো 7 এর বাচ্চারা রেডি হয়ে দাঁড়িয়ে থাকো, ওরা ঝাঁপ দেবে তোমরা রেডি হও, বলা হয় কি না, কি 100 মিটার দৌড়েও বলা হয় 6 এর বাচ্চারা 100 মিটার দৌড় দেবে, 7 এর বাচ্চাদের নাম বলছে তারা পেছনে দাঁড়াও, বলা হয় না। কিন্তু গ্রামের ওই নয়, ওই পুকুরে ঝাঁপ দেওয়ার ক্ষেত্রে তা নয় যে কাকাটা ঝাঁপ দেবে এবার ভাইপোটা ঝাঁপ দেবে, সবাই একসাথে ঝাঁপ দিচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা যেটা বানাচ্ছে, নেক্সট যেটা ওয়েভ ট্রেন আসছে তাদের মধ্যে হতে পারে ফেজ শিফট, হতে পারে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকতে পারে, কিন্তু যে ফেজ ডিফারেন্সটা থাকবে সেটাও একটা সিনক্রোনাইজড ওয়েতে, দুজনের মধ্যেই চেঞ্জ, যেটা অ্যাব্রাপ্ট চেঞ্জ নয়, নো অ্যাব্রাপ্ট চেঞ্জ, যে এমন চেঞ্জ হলো দেখা গেলো যে দুটো এখানে এই দুটো স্লিট ছিল, এখানে একটা লেজার সোর্স ছিল, এখানে স্লাইড চেঞ্জ হলো, তাহলে সেম চেঞ্জ এখানেও, কি সেম চেঞ্জ এখানেও। ওই জন্যে ইন্টারফারেন্সকে যদি সাস্টেন করতে হয় বা ব্যতিচারকে যদি সাস্টেন করতে হয়, তাহলে এই যে দুটো স্লিট, এই দুটো স্লিটের মধ্যে দশা পার্থক্য যেন পরিবর্তন না হয়, মানে যে ওয়েভ ট্রেন যারা আসছে তারা যেন একই রকম ওয়েভ ট্রেন বারবার আসে, তাহলে থেকে যাবে। ওই জন্য লেজার দিয়ে ইন্টারফারেন্স প্যাটার্ন করা যায়, ঠিক আছে। তাহলে স্থায়ী ব্যতিচারের শর্ত কী কী বললাম, 1 নম্বর লিখবো, স্থায়ী ব্যতিচারের শর্ত, আলোক উৎস দুটি একবর্ণী ও একই তরঙ্গ বিশিষ্ট হতে হবে, একবর্ণী ও একই তরঙ্গ বিশিষ্ট হতে হবে। যদি দুটো কথা মিনিং যে খুব ডিফারেন্স তা নয়, বর্ণমানেই তার ফ্রিকোয়েন্সি বা ল্যামডা ফিক্সড টু মাই আই, ঠিক। যদি বলে বর্ণ কার উপর নির্ভরশীল, ফ্রিকোয়েন্সি না ল্যামডা, দুটোর উপরই নির্ভরশীল। ফ্রিকোয়েন্সি যদি ফিক্স করে দেওয়া হয় তাহলে সোর্স থেকে আমার চোখ পর্যন্ত ফ্রিকোয়েন্সি কোথাও পরিবর্তন হয়নি, কারণ ফ্রিকোয়েন্সি সোর্সের উপর নির্ভরশীল। হাউ মেনি অসিলেশন পার সেকেন্ড, তো যেমন সোর্স অসিলেশন বানাবে সেই রকমই ওয়েভ তৈরি হবে, তো মাঝ রাস্তায় অসিলেশন বেড়ে গেল,
তাহলে তো আলাদা সোর্স এসে হাজির হয়েছে, সেটা নাই। গোটা রাস্তাতে যটা লুপ বানিয়েছি তটা লুপই আছে, এটাকে বলে ফ্রিকোয়েন্সি। আর ওয়েভলেংথ এক পর্যায়ে গেলে কতটা ডিস্টেন্স যায় সেটা চেঞ্জ হতে পারে, সেটা মাধ্যম যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই ডিস্টেন্সটা মান কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, ওয়েভলেংথ ল্যামডা বাই মিউ এটা হতে পারে। ইন্টেন্সিটিটা একটু বাড়বে, আর কিছু চেঞ্জ হবে না। ইন্টেন্সিটি বাড়লে তো ফ্রিকোয়েন্সি পাল্টাচ্ছে না, আবার যেটা উৎপাদন পদ্ধতি সেটাও পাল্টাচ্ছে না। আমার দরজা যেটা ওপেন মুখ যেটা ছিল সেটা এইটুকু না হয় যদি এতটা বড় হয়, তাহলে অনেকটা লেজার একসাথে বার করতে পারবো আমি। হ্যাঁ ওইটাই বলছি, ওই মুখটাই বলছি। ওই মুখটা যদি আমি যদি মুখটা যদি বড় করি তাহলে ইন্টেন্সিটি একটু বেশি হবে। হ্যাঁ মানে এইটাই অ্যাকচুয়ালি যদি খুব ছোট করে দিই তাহলে এইটা স্লিট হয়ে যাবে, একটা স্লিটের মতো হয়ে যাবে, ডিফ্রাকশন প্যাটার্ন পেয়ে যেতে পারি আমরা সোর্স দিয়ে, যদিও এটা 8 ডিস্টেন্স হতে হবে একটা। যাই হোক, বেশ কী বলছিলাম আমরা, এক বন্ডে ফ্রিকোয়েন্সি হচ্ছে, ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেংথ দুটোই হচ্ছে কালার বহন করে যেটা, কিন্তু যদি বলে ল্যামডা তাহলে আমার চোখে যে ল্যামডাটা এসছে সেই ল্যামডাটা, কারণ তার আগে পর্যন্ত কিন্তু ল্যামডা পরিবর্তন হতে পারে। সোর্স থেকে যে ল্যামডা মাধ্যম পরিবর্তন হয়ে গেল তাহলে ল্যামডা বাই মিউ, ল্যামডা বাই মিউ, ল্যামডা বাই মিউ, আমার চোখের যে জলের যে ল্যামডা মিউ সেই মিউ অনুসারে ল্যামডা, কিন্তু ফ্রিকোয়েন্সি সব জায়গাতে ফিক্সড। তো এটা এক বর্ণই হতে হবে, তার মানে ফ্রিকোয়েন্সি ফিক্সড হতে হবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। ওই সে ট্রেনে 10টা লোকের গল্প করার মতো, একজন বিশাল বড় বড় বাত, হ্যাঁ, আর একজন হয়তো সে ফুটপাতে বাজার করেছে, কিন্তু তাদেরকে বলা হয়েছে একই সিট শেয়ার করো, পারবে? সে তো ব্র্যান্ডেড মাল কিনেছে, দার্জিলিংয়ে শপিং মলে গিয়েছে, দিয়ে একটা সিম্পল অর্ডিনারি সোয়েটার যেটা আমাদের এখানে 400 টাকা দাম সেটা 4000 টাকা দিয়ে কিনে এনেছে, দিয়েছে বড় বড় লেকচার মারছে এরকম ব্র্যান্ডেড, আর পাশে বলছে এরকম সেম সোয়েটার কিনেছে আমি 400 টাকায়, এটা আমার ফুটপাতের বাজারে। তাদের মানসিকতা মিলবে না। তো একজন যদি বিশাল বড় ছোটো অ্যাম্পলিটিউডের হয়, ছোটোখাটো অ্যাম্পলিটিউড হয়, হবে না, দুটো বিস্তার সমান হতে হবে। এবং আমরা এটাও দেখলাম যে বিস্তার যদি সমান হয় তাহলে তাদের ইন্টেন্সিটিও সমান হবে। সোর্স থেকে ইন্টেন্সিটি সমান হলে আমি কমপ্লিট ডার্ক পাবো, কমপ্লিট ডার্ক যদি না পাই তাহলে কি পাবো? এই যে এটা যেটা বললাম আমি, এইটা যতটা বিস্তার এটারও যদি ততটা বিস্তার না হয়, একটা A1 একটা A2 হয়, তাহলে তো সম্পূর্ণ অন্ধকার পাবো না আমি, তাহলে এরকম ইন্টেন্সিটি প্যাটার্ন পাবো, এরকম দেন এরকম এরকম, মানে অন্ধকারও কিছুটা আলো, অন্ধকারও কিছুটা আলো। এটা হয়তো 4I0 বা তার থেকে কম হয়ে যেতে পারে, কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা, তাহলে ভালো লাগবে ঝালর দেখতে। কোথাও আলো, তারপরে একটু আলো, তারপর আবার আলো, তারপর আবার একটু আলো, কোথাও অন্ধকার নাই, তাহলে ওটাকে তো আর ফ্রিঞ্জ প্যাটার্ন বলতে পারবো না আমি। ওই জন্য বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, কাছাকাছি। যদি বিস্তার ডিফারেন্স হয়ে যায় তাহলে তারা আবার ঘেঁটে ঘ হয়ে যাবে, তো সেটাকে ঝালর বলাই যাবে না। 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট যেটা, তাহলে কি বললাম, বিস্তার A1 অলমোস্ট ইকুয়াল টু A2, এটা হতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আলোক উৎস দুটি থেকে নির্গত তরঙ্গগুলির, আলোক উৎস দুটি থেকে নিঃসৃত তরঙ্গগুলির দশা পার্থক্য সবসময় ধ্রুবক থাকতে হবে। সবসময় ধ্রুবক থাকতে হবে। তাহলে দশা পার্থক্য যদি সামান্য পরিবর্তন হয় তাতেও অসুবিধা নেই, এটা যদি স্লিট হয়, এটা যদি স্লিট হয়, আর সোর্সটাকে যদি আমি এখানে না রেখে এখানে রাখি, তাহলে এই রাস্তাটা একটু আলাদা। যদি এটা সেন্ট্রাল পজিশন হয়, তাহলে এটাও যায় এটাও তাই, দুটো দশা পার্থক্য ফিক্সড। কিন্তু যদি আমি এটাকে নিচে নামিয়ে দিই তাহলে দশা পার্থক্যটি চেঞ্জ হতে পারে, সেটাও চলবে, কিন্তু দশা পার্থক্যটা যেন কন্টিনিউয়াস ওইটাই পার্থক্য থাকে, ওটা যেন চেঞ্জ না হয়ে যায়। মানে গল্পের গরু গাছে উঠলে হবে না, একজন বিশাল গল্প করছে, একজন হালকা হালকা গল্প করছে, দিয়ে ঠিক আছে চলছে, ও গল্প করছে এও গল্প করছে, দুজন চলছে। কিন্তু একজন গল্প করতে করতে সে এমন গল্প করেছে যে গল্পের গরু গাছে উঠে গেছে, তাহলে আর চলবে না। সিরিয়ালগুলোতে যেটা হয়, হ্যাঁ, মানে একটা বিয়ে, দুটো বিয়ে, বেশ ঠিক আছে, তাতেও চলছিল। 3টে বিয়ে দিয়ে প্রথম বউ প্লাস্টিক সার্জারি করে ফেরত এসে মরে গিয়েছিল, সে চলে এসে, তাহলে গল্পের গরু গাছে উঠে গেল, আর তাহলে আর চলবে না। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যদি বলা হয় যে হ্যাঁ তাদের ফেস ডিফারেন্স আছে, দ্যাট ইজ কনস্ট্যান্ট। মানে ভাটের গল্প ঠিক আছে, ওইটুকু ভাট কনস্ট্যান্ট,
ও দেখো বাবু এইটুকু ওই কি বাংলা সিনেমা কে লেখে, লীনা গাঙ্গুলি না লীনা মজুমদারকে লেখে আর গল্প, তাকে বলা হলো তোমাকে একটা সিরিয়াল লিখতে হবে, এটা 100 পর্ব চালাতে হবে, তো যত ভাঁট পারো বানাও, কিন্তু দ্যাট ভাঁট মাস্ট বি কনস্ট্যান্ট, এর বাইরে বেশি ভাঁট তুমি দিতে পারবে না। সে কি করলো, প্রথমে একটা বিয়ে দিয়েছে, তারপর দ্বিতীয় বিয়ে দিয়েছে, দিয়ে প্রথম বউটাকে মেরে দিয়েছে বিষ খাইয়ে, দিয়ে আবার একটা বিয়ে হয়েছে, দিয়ে গল্পতে কি হলো, সে ফেরত এলো, মানে প্লাস্টিক সার্জারি করে সে ফেরত এলো, ঠিক আছে। আবার কি সে অনেক তো ভাইরাল ইয়েতে দেখা যায়, ফেসবুকে সব ছোটো ছোটো ক্লিপ দেখা যায় ওখানে, যে না পড়ে ইঞ্জিনিয়ার হয়ে গেল, উকিল হয়ে গেল, ডাক্তার হয়ে গেল। সে কে একটা ভাইরাল হয়েছিল মনে আছে, সে পেনের কালি শেষ হয়েছে বলে 100 পায় নাই, হ্যাঁ সে যাই হোক, বলা হলো যে এমন গল্প লিখে দিল যে সে মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে 100-তে 100 পেত, দিয়ে কত পেয়েছিল উচ্চ মাধ্যমিকে, কত 98 পেয়েছিল, 2 নম্বর কম পেয়েছিল। কেন কম পেয়েছিল, কালি শেষ হয়ে গেছিল, পেনের কালি শেষ। তাহলে বুঝতে হবে যে ওটা গল্পের গরু একবার গাছে উঠে গেছে। তো দ্যাট ভাঁট ইজ নট কনস্ট্যান্ট নাও, ইট ইজ ইনক্রিজিং অ্যান্ড ইনক্রিজিং অ্যান্ড ইনক্রিজিং। সো যেটা ফ্রিঞ্জ প্যাটার্ন পাবো, এটা সাম পরিষ্কার ফ্রিঞ্জ থেকে আস্তে আস্তে ঝাপসা দেন ইউনিফর্ম ইলিমিনেশন, শেষ, তার সিরিয়াল বন্ধ করে দাও, আর চলবে না। এইরকম উৎস যদি বানাতে হয়, এই ধরনের উৎসকে কি বলি, লিখবো আমরা, এই ধরনের উৎসকে বলা হয় সুসংগত উৎস। এই ধরনের উৎস দুটিকে বলা হয় সুসংগত, কোহেরেন্ট সোর্সেস। এবার প্রশ্ন, দুটি একই রকম বাতি ব্যতিচার ঝালর সৃষ্টি করতে পারে না কেন? দুটি একই রকম বাতি ব্যতিচার ঝালর সৃষ্টি করতে পারে না কেন? উত্তর কি হবে, উপরে যে 3টে পয়েন্ট লিখে দিয়েছি সব কটাতে একটা করে না লাগিয়ে দেবো, ব্যাস, তাহলে হয়ে গেল উত্তর। ওই অত সব কি 3টে পয়েন্ট যা সুসংগত নয়, এটা এক কথায় 1 নাম্বার যদি দেয় তাহলে ইনকোয়ারেন্ট সোর্স, সুসংগত নয়, দুটি সোর্সের মধ্যে দশা পার্থক্য, সর্বদা সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, ব্যাস অ্যান্সার শেষ। 1 থেকে 1.5 লাইনে বেশি লিখতেই যাবো না আমি অকারণে। আর যদি 2 নাম্বার দেয় তাহলে ওই স্থায়ী ব্যতিচারের শর্তাগুলি মেনটেন হয় না বলে 3টে পয়েন্ট উল্লেখ করে দেবো আমরা। তাহলে এই স্থায়ী সুসংগত উৎস বানানোর উপায় কি? যদি বলা হয় যে আমাকে সুসংগত উৎস বানাও, অর্ডিনারি সোর্স দিয়ে হবে না, তাহলে প্রথম কথা আমাকে লেজার আনতে হচ্ছে, যে জন্ম থেকে সুসংগত বানাই, যার মধ্যে শিষ্টাচার আছে, শৃঙ্খলাবদ্ধ রুলস মেনে চলে, তার লেজার সোর্স একটা ভালো উপায় যেটা দিয়ে আমরা সুসংগত উৎস বানাতে পারি। কিন্তু আবার দুটো আলাদা আলাদা লেজার সোর্স দিয়ে আবার হবে না। যদি একটা লাল লেজার সোর্স নিয়েছি, এইখানে একটা লেজার সোর্স আর এখানে আর একটা লেজার সোর্স দিয়ে যদি বলা হয় এরকম কি পাবো, তাতেও পাবো না। এরা 2 ভাই একদম জমজ, দেখতে একই রকম কিন্তু মনের মিল নাই, দুটোই লাল, দুটোই এক্স্যাক্টলি লাল, চোখে দেখে অন্তত লাল। দিয়ে যদি বলা হয় ইন্টারফারেন্স প্যাটার্ন বানাও, দেখা গেল টোটালি 100% প্যাটার্ন আমি পাচ্ছি না, তাতেও দেখতে পাচ্ছি গন্ডগোল, তাতেও মানে গন্ডগোল মানে গন্ডগোল হবেই। কি এর একটা সিস্টেম অনুসারে অ্যাটম ঝাঁপ দিচ্ছে, ভালো করে বুঝতে হবে। এইটা একটা সুইমিং পুল, এটা একটা সুইমিং পুল, এখানে কিছু বাচ্চা একটা নির্দিষ্ট সময় মেনে ঝাঁপ দেবে, এটা পাশের সুইমিং পুল, তারা ঝাঁপ দেবে তাদের মতো, তাদেরও রুল আছে, কি এদেরও রুল আছে। তো দুজনের রুল যে একই সময়ে দুজনের ঘন্টা পড়বে তার কোনো মানে আছে? তার তো কোনো মানে নাই। তাহলে এখানে পরিবর্তন, একটা কিছু ওয়েভলেন্থ বানিয়েছে সেটা ল্যামডা, এও একটা কিছু ওয়েভলেন্থ বানিয়েছে, সাপোজ সেটা নিয়ার অ্যাবাউট ল্যামডা বা ল্যামডা প্লাস ডেল্টা ল্যামডা, এক্স্যাক্টলি সেম নাও হতে পারে। আমরা লাল বর্ণ মানে আমরা লাল বলি না, এখন তো প্রচুর অদ্ভুত কালার বেরিয়েছে, আমাদের জন্মের সময় সেসব কালার জীবনেও শুনি নাই। হ্যাঁ, কি জানো, ওই লেমন কি বলে রে ওই কালারটা, স্কাই ব্লু, তারপরে সি গ্রিন, আমাদের সময় কি ছিল মেটে কালার, হ্যাঁ খয়েরি, এখন সব না রয়্যাল ব্লু, নেভি ব্লু, মানে এমন সব মিক্সড আপ কালার তোকে দেবে, তুই দেখবি খুঁজেই পাচ্ছি না। দোকানে গিয়ে হয়তো সাপোজ সুদেশ না দোকানে গিয়েছে যে শাড়ি কিনতে, বিয়ের বেনারসি কিনতে, এদিকে বলছে আমাকে মেজেন্ডার উপরে হালকা ওই ভায়োলেটের ছোঁয়া থাকবে, একটু ডুয়েল টোন থাকবে, একটু এই পিঙ্কিশ থাকবে, এই কালার দেখানো আমাকে, মানে এমন একটা কালারের নাম বলে দিয়েছে দোকানদার, দিদি এই কালারটা হবে, এইটা আছে, এই একই ডিজাইনের আমার এই কালারটা চাই, পাওয়াই যাবে না। আমাদের সময় মা বাবারা যদি কালার বলতো একটু, তাহলে বলতো খুব বেশি হলে দুধে আলতা, তাহলে ওই একটু হালকা চেঞ্জ জাস্ট, কিন্তু এখন আর সেটা নয়।
আর এমন এমন কালার আছে, যেমন ধর সিলভার কালার, ও রেনবো তো খুঁজেই পাচ্ছে না। কি রেনবোতে যে 7টা বর্ণ রয়েছে সে খুঁজেই পাচ্ছে না আমি কোন কটা কালার মিলিয়ে আমি সিলভার কালার বানাবো। কি সোনালি না হয় তবু ঠিক আছে, এরকম বহু বর্ণ এখন রয়েছে। তো আমরা যাকে লাল বলি, এই ও শাড়ি কিনতে গিয়ে, বেনারসি কিনতে গিয়ে বলছে স্যার এইটা নয়, এটা লাল, আমার এই লালটা চাই, পেঁয়াজি লাল চাই। সেটা আবার কি লাল? এটাও তো লাল, এটাও তো লাল। না, দুটো লাল আলাদা, ওটা টকটুকে লাল, আর আমার দরকার একটু কালচে কালচে লাল। সেই কালচেটার ভাগ যেন এত পার্সেন্ট হয়, তো এরকম আমার লাল দরকার। তো দুটো লাল লাল নয়, একটা হালকা কমলা, একটা হালকা খয়েরি, একটা হালকা কালচে, একটা গোলাপি মিক্সড। কি বোঝা গেছে? সেরকম সবুজেরও প্রচুর, ডিপ গ্রিন, বটল গ্রিন, হালকা গ্রিন। অত গ্রিন চেঞ্জ করতে করতে অত গ্রিন ব্লু হয়ে গেছে, কখন তুই আর জানতেই পারি না। হ্যাঁ, তুতে কালার, তুই তো কনফিউজ যে তুতে কালারটা কোনটা। আমি নিজেও কনফিউজ, এটা তুতে কালার কি? এই তো কপার সালফেট খুঁজে, এবার আমি কি বললাম, তুতে কালার বাজে না, কপার সালফেটের রং দেখো এবার। হ্যাঁ, ওই যে বলো অসিয়ান ব্লু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বেশ, তো মেরিন ব্লু, সাবমেরিন ব্লু যা আছে সেই দোকান পাওয়া যাবে। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা এদিকে, লাল বর্ণ আর একটা লাল বর্ণ, তাদের ওয়েভলেংথ যে এক্স্যাক্টলি সেম হবে তা হয় না। আমি যদি ধরেও নিই যে সামান্য ডিফারেন্স রয়েছে ডেল্টা ল্যামডা, এবার ও রুল মেনে হচ্ছে, এর এখানে একটা নির্দিষ্ট ফেজ ছিল, সেই ফেজ সমস্ত সাপেক্ষে পরিবর্তন হবে না। সাপোজ ওই ফেজও মেনটেন করছে, মানে ওয়েভ ট্রাভেল করছে, হাই পিক এভাবে তরঙ্গ অগ্রসর হচ্ছে, এরও নির্দিষ্ট রুল। তাহলে এবার এদের পরিবর্তন অনুসারে যে এই বিন্দুটা, সেই বিন্দুটা তো এরও, তো তাদেরকে তো একটা ছন্দ মেনে হতে হবে, যে তোমার যে রুলস, আমার যে রুলস, সেটার মধ্যে এতটুকু গ্যাপ থাকবে, অ্যান্ড দ্যাট গ্যাপ ইজ কনস্ট্যান্ট। তাহলে ঠিক আছে, আমি একটা প্যাটার্ন বানাবো, একটা সাস্টেন প্যাটার্ন বানাবো। কিন্তু দুটো যদি আলাদা সোর্স হয়, তাদের যে সব কিছু এক্স্যাক্টলি সেম হবে তা কী করে বলা যাবে? কিছুই বলা যাবে না। বলা যাবে? বলা যাবে না। দুই ভাই যমজ, তাদের আবার দুটো ছেলে, সেটগুলো তাদের আবার ছেলে হয়েছে, সেটাও যমজ। তাদের বিয়ে হয়েছে, তাদের আবার ছেলে হয়েছে, সেটাও যমজ। চলতেই থাকবে নাকি? তা হ্যাঁ, 2-4 বার দুটো জেনারেশন যমজ হয়েছে, 4 নম্বর জেনারেশন যে যমজ হবে তার কোনো মানে আছে? দেখা গেল কমপ্লিটলি ডিফারেন্ট, পুরো হতেই পারে। ঠিক আছে, তো এরকম হয় না। অর্ডিনারি রেজাল্ট যদি নেওয়া হয়, তাহলে এদের অ্যাটমিক ট্রানজিশন 10⁻⁸ সেকেন্ডের ব্যাপার চলছে, 10⁻³ সেকেন্ডে মেটাস্টেবল সেটার ব্যাপার স্যাপার চলছে। সেইটাতে আমি কীভাবে হস্তক্ষেপ করতে পারি? সেটা র্যান্ডাম, একটা লেজারকে আমি কন্ট্রোল করতে পারি, এইটার সাথে এটা কন্ট্রোল করা ইজ নট সো ইজি টাস্ক। ঠিক আছে, বেশ। তো কী বলছিলাম আমরা? তাহলে সুসংগত উৎস তৈরি করার পদ্ধতি কি? প্রথম কথা হচ্ছে দুটো উৎস নেওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম, একটাই সোর্স নাও। এবং একটা সোর্স নিলে কতটা সেটা ব্রড হবে তার আবার কন্ডিশন আছে। একটা বিশাল বড় উৎস চলবে নাকি সবসময়? একটা বড় সড়ো উৎস, তার আবার কে কাকে চিনি না। একটা বড় গ্রাম আর একটা ছোটো গ্রাম, একটা বড় গ্রামের মধ্যে নির্দিষ্ট কিছু রুল রয়েছে, ছোটো গ্রামের মধ্যে নির্দিষ্ট কিছু রুল আছে। বড় গ্রামের রুলগুলো কেমন? এইখানে একটা রুল, এখানে একটা রুল, এখানে একটা রুল, এখানে একটা রুল, 4টে ভাগ হয়ে গেল। ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে যাচ্ছি আমি, তাহলে এর যে রুলে মিলছে, এর যে রুলে মিলছে, দুটো এক নাও হতে পারে। সুতরাং বিশাল বড় ব্রড সোর্স নেওয়া যাবে না। কত বড় ব্রড সোর্স তারও কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে, যদিও সেই প্রসঙ্গে আমি আসছি না। বেশ, কী বলছিলাম আমরা? হ্যাঁ, তাহলে কী বললাম? সুসংগত উৎস তৈরি করার পদ্ধতি, প্রথম যে মেথড, এটাকে বলা হয় মেথড, একটা হচ্ছে ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট। 2 নম্বর ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। এইরকম দুখানা মেথড সুসংগত উৎস তৈরি করতে ব্যবহার করা হয়। নাম শুনে কি বুঝছি? হ্যাঁ, ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, তার মানে একটা ওয়েভ ফ্রন্টকে দুভাগে ভেঙে দিতে হবে। একটা ওয়েভ ফ্রন্ট তারা সবাই সমদশা সম্পন্ন হয়, সেই ওয়েভ ফ্রন্টটাকে যদি দুভাগে ভেঙে দিই, আর সেটাই করেছে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটা যদি সোর্স হয় তাহলে দিস ইজ ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্ট, দেন সেই ওয়েভ ফ্রন্টের দুটো পার্ট দুভাগে ভেঙে দিলাম, এটাকে বলা হয় ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, আর ডিভিশন অফ অ্যামপ্লিটিউড কী হবে?
কোথায় পেয়েছি আমরা ডিভিশন অফ অ্যামপ্লিটিউড, দুভাগে ভেঙে দেওয়া হলো, অ্যামপ্লিটিউড দুভাগে ভেঙে গেল, তারপরে ইন্টারফারেন্স হলো, ওয়েভ ফ্রন্ট দুভাগে ভেঙে গেল, দুটো ওয়েভ ফ্রন্ট মিউচুয়ালি ইন্টারফেয়ার করলো, সমদশা ইন্টারফেয়ার করলে উজ্জ্বল, বিপরীত দশা ইন্টারফেয়ার করলে অনুজ্জ্বল, তাহলে এটা ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট এবং ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আরও আছে যারা। ডিভিশন অফ অ্যামপ্লিটিউড কী হতে পারে, কোথায় পেয়েছি আমরা? সাপোজ এইটা আমার কাছে একটা সোর্স, এটা এখান থেকে লাইট এভাবে বেরোচ্ছে, আমি একটা মিরারকে এখানে রাখলাম এইভাবে, কীরকম মিরার? পার্সিয়ালি কোটেড মিরার। পার্সিয়ালি কোট মানে কিছু আলো রিফ্লেক্ট হতে হবে, কিছু আলো ট্রান্সমিট করবে। তাহলে কিছু আলো 50% আলো এইদিকে রিফ্লেক্ট করে পালিয়ে গেল ওইদিকে, এইখানে একটা মিরার রেখে দিয়েছি, আর কিছু আলো এইদিকে ট্রান্সমিট করে পেরিয়ে গেল, এইখানে আর একটা মিরার রেখে দিয়েছি। অ্যামপ্লিটিউড কভাগে ভেঙে গেল, দুভাগে ভেঙে গেল, এই রিফ্লেকশন হয়ে এই পথে ফেরত আসবে, তাহলে এই পথে সে ফেরত এলো, দিয়ে এই মিরার পেরিয়ে এইদিকে এলো, এই হাফ সিলভার কোটেড পেরিয়ে এলো, আর ও এইদিকে ফেরত এলো, এইদিকে এখানে আর একটা সিট ভরা হয়, আমি সেটা দিচ্ছি না, দিয়ে এইখান থেকে আবার সে এইদিকে ফেরত এলো, এইখানে আমি চোখ রেখেছি। তাহলে আমার কাছে দুটো ওয়েভ ফেরত এসছে, কীভাবে দুটো ওয়েভ কোথা থেকে এলো? দুটো মিরার থেকে এসছে। তাহলে আমার মনে হবে দুটো সোজা থেকে এসছে। কীভাবে দুটো ওয়েভকে আলাদা করে পেয়েছিলাম? অ্যামপ্লিটিউড ভাগ করে, ওয়েভ ফ্রন্ট ভাগ করে নয়, এটাকে বলে ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড ভেঙে এইভাবে সুসংগত উৎস বানানো হয়, যেহেতু একই সোর্সের অ্যামপ্লিটিউড ভাগ হচ্ছে, সুতরাং এটা সুসংগত হবে। তোকে যদি মাঝ বরাবর কেটে দেয়, তাহলে আমার বাঁ হাতটা যা ডান হাতটাও তাই, এক্স্যাক্টলি, তাছাড়া আর কোনো উপায় নেই। যতই আমার যমজ ভাই থাকুক, মিল হবে না, ঠিক আছে? এটা কোথায় পেয়েছি আমরা? কি এক্সপেরিমেন্ট এটা? এটা মাইকেলসন মোল্ডে এক্সপেরিমেন্ট, যেটা ফেলিওর এক্সপেরিমেন্ট অফ হিস্টোরিক্যাল ফেলিওর এক্সপেরিমেন্ট অফ ইথার মিডিয়াম। তো এটা ডিভিশন অফ অ্যামপ্লিটিউড বলা হয়, এটা ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট বলা হয়। আমরা দেখব যে দু একটা মেথড আমরা জাস্ট একটু দেখি কিভাবে এখানে আর একটা প্লেট থাকে এরকম পাথ ডিফারেন্সটা ব্যালেন্স করার জন্য, সেটা দিচ্ছে না, যে ডিটেলস আমাদের সিলেবাসে নেই। তো এটা বুঝছে? সাপোজ আমরা একটা এক্সাম্পল বলি, এখানে হেডিং দেবো ছোট্ট করে, দিয়ে লিখবো লয়েডস মিটার, লয়েডের একক দর্পণ, লয়েডের একক দর্পণ বা লর্ডস সিঙ্গেল মিরার। মানে কি? লয়েড একজন সায়েন্টিস্টের নাম, কোথা দেখেছি এর নাম? শুনেছি কোথাও? লয়েড এসিতে, হ্যাঁ, লয়েড যেমন আমাদের ভোল্টাস এসি, সেরকম লয়েড, হ্যাঁ, না এসি বাড়িতে যে এসি লাগানো হয়, সেই এসি কোম্পানিটার নাম হচ্ছে লয়েড। তো লয়েড একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে লয়েড, ঠিক আছে? ভোল্টা একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে ভোল্টাস। এবার তুই যদি কিছু একটা সায়েন্টিস্ট হোস, তার তোর নাম অনুসারে একটা উনুন হতে পারে, কি হতে পারে কি না? বেশ, তো লয়েডের একক দর্পণ কি করা হয়? একটা মিরার এখানে রাখা হয় এইভাবে। আমরা কি করতে যাচ্ছি এটা ডিটেলস অ্যানালিসিস সিলেবাসে নেই, কিন্তু আমি একটুখানি বলবো, কারণ বলাটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে। এটা সাপোজ একটা মিরার এখানে রেখেছি আমরা, খুব তাড়াতাড়ি বলবো, কিন্তু খুব ভালো করে শুনতে হবে, তাড়াতাড়ি একটা ইনটিউশন দেবো, দিয়ে ছেড়ে দেবো। এটা নেক্সট বিরাট টপিক বাকি আছে সামনে আমার। একটা সোর্স এখানে রাখা হলো এস, আর এর থেকে নির্দিষ্ট দূরে একটা পর্দা রাখা হলো। ঠিক আছে? যদি এই দর্পণটা না থাকে, তাহলে এই সোর্স ডাইরেক্ট থেকে আলোকিত করবে স্ক্রিনকে, ঠিক আছে? এবার সাপোজ সোর্স আছে, তাহলে দেখবো আমরা এই কতটা জায়গা রিফ্লেক্ট করে ওখানে যেতে পারে, কতটা জায়গা। তো সাপোজ এইটা একটা পয়েন্ট নিলাম, একদম এখানে কোন দিকে যাবে? সমান কোণ করে পালিয়ে যাবে ওইদিকে, ঠিক আছে? আর একটা যদি এই কিনারাটা নিই আমরা এরকম, তাহলে সে কোন দিকে যাবে? এইরকম করে যাবে এইদিকে, এই সমান কোণ করে এদিকে। এখানে কিন্তু দর্পণ শেষ, এখানে কিন্তু মিরার শেষ, একদম প্রান্তের বিন্দুটা দেখছি আমরা, ঠিক আছে? একদম প্রান্তের বিন্দুটা দেখছি। তাহলে একটা রশ্মি এইদিকে এলো,
ওইদিকে চলে গেল, আর একটা রশ্মি এইদিকে এসছে, ওই দিকে গিয়েছে, রিফ্লেকশনের নিয়ম মেনে, I = R মেনে। পর্দাকে যদি বলা হয়, এই পর্দাটাকে যদি বলা হয় এই আলোটা কোথা থেকে আসছে, এই আলোটা কোথা থেকে আসে, সে কি উত্তর দেবে? এটাকে পিছন দিকে বাড়ি দাও, তাহলে এটাকে পিছন দিকে বাড়ি দাও, এটাকে পিছন দিকে বাড়ি দাও, তাহলে এই এস আছে, তার ঠিক নিচের একটা বিন্দু এস ড্যাশ সমদূরত্বে, সে বলবে আমাকে এস ড্যাশটা আলোকিত করছে। এস ড্যাশটা হচ্ছে এস এর অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, কতটা জায়গা আলোকিত করবে ছবিতে? এই এতটা, সাপোজ এতটা জায়গা আলোকিত করবে। ঠিক আছে, এবার ডাইরেক্ট সোর্স, এই যে ডাইরেক্ট সোর্স, এ কতটা জায়গা আলোকিত করবে? এইটাকে যদি পেছন দিকে বাড়াই এই লাইনটাকে, তাহলে এইখান থেকেও আলো যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, মানে এই এতটা, এইদিকে লিমিট হচ্ছে তার এতটা, আর ওইদিকে লিমিট প্রচুর, এইদিকে সাপোজ এতটা, অনেকটা দূর, অনেকটা জায়গা এখানে কি ডাইরেক্ট আলোকিত করছে, একটা মিরর থেকে রিফ্লেক্ট করে আর একটা ডাইরেক্ট আলোকিত করে। হয়েছে আঁকা? দুজনেই আছে কোন জায়গাটাতে, দুজনের কমন পার্ট কোনটা? পর্দাতে এও আলোকিত করছে, এও আলোকিত করছে, এবং দুটোর কমন ওভারল্যাপিং রিজিয়ন কোনটা? এইখান থেকে এতটুকু, কারণ এইখান থেকে এতটুকুতে ও আছে আর এও আছে, তাহলে এইখানে আমরা ইন্টারফারেন্স পাবো। ঠিক আছে, সেন্ট্রাল ফ্রিঞ্জ কেমন হবে বা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, তার জন্য আমাদের স্টোকসের ফেজ থিওরেম লাগবে, ফেজ ফ্যাক্টর লাগবে, যেটা আমাদের নেই সিলেবাসে, তো সে ব্যাপারে বলছি না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি মাঝখানে জায়গাটা পুরো ভুলে গেলাম, মাঝখানে জায়গাটা টোটালি ভুলে গেলাম। আমার কাছে কি রয়েছে? এস আর এস ড্যাশ আর পর্দা। ইয়ংয়ে দিয়ে রেখা ছিদ্র না, ইয়ং ডাবল স্লিট কি পেয়েছিলাম? একটা এস আর একটা এস বা S1 S2 আর পর্দা, এরকম প্যাটার্ন। এবারও তাই, মাঝখানে জিনিসটা আমি ভুলে গেলাম, আমি বললাম একটা সোর্স এস আর একটা সোর্স এস, তারা সুসঙ্গত। কেন সুসঙ্গত? হ্যাঁ, কারণ এ তৈরি হচ্ছে ওর থেকে, এর নতুন কোনো সোর্স নাই। পর্দা বলছে আমাকে এসও আলোকিত করছে, আমাকে এস ড্যাশও আলোকিত করছে, তাহলে ওভারল্যাপিং রিজিয়ন হচ্ছে আমার এইটা, আমি এখানে ফ্রিঞ্জ বানাতে পারি। এখানে যদি ওয়েভ ফ্রন্ট এরকম এরকম হয়, এখানকার ওয়েভ ফ্রন্ট যদি এরকম এরকম হয়, তাহলে আমি এখানে সমদশায় মিলিত হবো না বিপরীত দশায় মিলিত হবো, সেই হিসাবে আমি এখানে আলো অন্ধকার দেবো। যদি বলা হয় সেন্ট্রাল ফ্রিঞ্জ কোথায়, হোয়ার ইজ দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ? সেন্ট্রাল ফ্রিঞ্জ মানে ফ্রিঞ্জ বলতে, ফ্রিঞ্জের ডেরিভেশন করতে যাচ্ছি আমরা একটু পরে। ফ্রিঞ্জ বলতে আলো আন্ধার, এগুলোকেই বলা হয় ফ্রিঞ্জ। আর ফ্রিঞ্জ উইথ মানে পরপর দুটো আলোর দূরত্ব অথবা পরপর দুটো অন্ধকারের দূরত্ব, এটাকে বলা ফ্রিঞ্জ উইথ, ঝালোর প্রস্থ বলা হয়। যদি বলে এখানে যদি বলে সেন্ট্রাল ফ্রিঞ্জ কোথায়, কি করে বলি আমরা? সেম ডিস্টেন্স হতে হবে। তাহলে এখানে যদি বলে সেন্ট্রাল ফ্রিঞ্জ কত, তাহলে সেম ডিস্টেন্স হতে হবে। তাহলে এই যে এইটাকে যদি এইরকম করে বাড়ায়, তাহলে এই বিন্দুটা, এখানে কোনো ফ্রিঞ্জই নাই, আছে? তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জ আমি দেখতে পাবো না, সেন্ট্রাল ফ্রিঞ্জ তৈরি হয়নি। কি সেন্ট্রাল ফ্রিঞ্জ কাকে বলে? কি বললাম? সমদূরত্ব হতে হবে, দুটো সোর্স থেকে যেন সমদূরত্ব হতে হবে, এই দূরত্বটা সমান, কিন্তু এখানে কোনো ফ্রিঞ্জ তৈরি হয়নি, কারণ এখানে ওভারল্যাপটি হয়নি। তা শুরু হয়েছে কোথা থেকে? এইখান থেকে। এবার কেউ বলতে পারো আমাকে সেন্ট্রাল ফ্রিঞ্জ দেখার উপায় কি? আয়নাটাকে, তাতে কিছু হবে না, আয়নাটাকে বিভিন্নভাবে যদি টিল্ট ফেল্ট করি আমরা, তাতেও কিছু হবে না, সে একই প্যাটার্ন পাবো, হয়তো একটু উঁচু নিচু করে। এটাকে যদি নিচে নামিয়ে দিই, তাহলে এও নিচে নেমে যাবে, তাতেও সব চেঞ্জ হয়ে যাবে। আর কি হতে পারে? এর যেটা শুরু হয়েছে আর এইখানে এইটা, এইটা আর এইটা, হ্যাঁ, এইটাকে তো এইটা কোথা থেকে যাবে এটা ফিক্সড, এর হাইট যতটা এরও হাইট ততটা, সমতল দর্পণ তো। তাহলে এইটাকে যদি নিচে নামাই, তাহলে এও উপরে চলে আসবে। দেখ, একটা উপায় আমি বলি, সেটা হচ্ছে পর্দাটাকে যদি কাছে নিয়ে আসি, এখানে যদি পর্দাটাকে নিয়ে আসি, তাহলে এইটা সেন্ট্রাল ফ্রিঞ্জ, সবে মাত্র আমি দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফ্রিঞ্জকে।
ঠিক আছে, যদি পর্দা এখানে রাখি দেখতে পাবো না, এখানে সেন্ট্রাল ফ্রিঞ্জ, আগে ছিল এখানে, এখানে ঝালর তৈরি হয়েছে না, আরও সরিয়ে নিয়ে এলাম, এখানে তৈরি হবে না, এবার একবার ঠিকই দিয়েছি মিরারের গায়ে, তাহলে যেটা একদম যেটা ডার্ক তৈরি হয় সেন্ট্রাল ফ্রিঞ্জটা, এখানে একটা পাই ফেস শিফট হয়, একদম এই বিন্দুটা হচ্ছে সেন্ট্রাল ফ্রিঞ্জ, এটা একটা উপায়। আর একটা উপায় কি, মিরার প্লেনই আছে, লয়েডের মিরার বলা হয়েছে, লয়েড যে মিরার চুজ করেছে আমার তা পরিবর্তন করার ক্ষমতা নেই। হ্যাঁ একই ব্যাপার, পর্দাকে না সরিয়ে মিরার সরালে সে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট একই হবে। এটাকে যদি নিচে নামায়, এটাকে সোর্সটাকে নিচে নামালে এও উপরে উঠবে, তার তো অসুবিধা কিছু হবে না। এটাকে যদি একটু উপরে তুলে দিই তাহলে এ একটু এরকম হয়ে যাবে রশ্মিটা, তাহলে এইরকমই হবে কিছু একটা বিন্দুটা। ঠিক আছে, এইটাকে যদি এই সোর্সটাকে যদি আমি এখানে নিয়ে আসি, একে যদি নিচে নামাই তাহলে এও উপরে উঠবে, তাহলে এরকম করে আলোকিত করবে এরকম করে, তাতেও আমি এই বিন্দুটা দেখতে পাবো না। পাবো যদি আরও উপরে তুলি তাহলে এটা আরও ফ্ল্যাট হয়ে যাবে, এরকম এটা আরও ফ্ল্যাট হয়ে যাবে, তাতে এইটুকু জায়গায় ফ্রিঞ্জ তৈরি হবে, দেখতে পাবো না, এবং গ্যাদারিং হয়ে যাবে। একটু স্পেস না দিলে তো গ্যাদারিং হয়ে যাবে, ফ্রিঞ্জ দুইটা চড়া চড়া না হলে তো বুঝতেও পারবো না আমরা। সেন্ট্রাল ফ্রিঞ্জ দেখার আর একটা দারুণ উপায় আছে, দেখি এখানে সোর্স, এখানে তার প্রতিবিম্ব, আর এটা পর্দা, তা আমরা বলি এইটা সেন্ট্রাল। কেন বলি এটা সেন্ট্রাল, কারণ এই যে ডিস্টেন্সটা আর এই যে ডিস্টেন্সটা এটা সমান। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র অনুসারেও যদি আমি ভাবি, যদি মাঝখানে দর্পণটাকে ভুলেও যাই, তাহলে এই যে এখানে যা দশা এখানে যা দশা, সে দশা পার্থক্য হতে পারে, একটা পাই ফেস শিফট হতে পারে এখানে, কিন্তু হোক তাতে আমার অসুবিধা নেই। হ্যাঁ মানে এটা রিফ্লেকশন হয়ে আসে, তো রিফ্লেকশনের জন্য পাই পরিমাণে ফেস চেঞ্জ হয়ে যায়, সেটা হোক, সেটা আমার অসুবিধা নেই, দশা পার্থক্য ধ্রুবক থাকতে হবে, কন্ডিশন তাকে বলে। তাহলে এখানে আমি ডার্ক পেলাম, সেন্ট্রাল ফ্রিঞ্জ যেটা পেলাম, কিন্তু আমি দেখতে পাবো না, কারণ এখানে ফ্রিঞ্জ তৈরি হয়নি। একটু আগেই বললাম, কারণ এর যেখানে আলো সেটা এতটা আলো করেছে, এতটা আলো করেছে, তাহলে মিনিমাম ফ্রিঞ্জ আমি এখান থেকে শুরু পাচ্ছি আমি। তাহলে একটা কাজ করতে পারি আমি, ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা যেটা, সেটা যদি ভাবি তাহলে খুব সুন্দর হয়ে যাবে। এটা S1 স্লিট, এটা S2 স্লিট, এইটা সেন্ট্রাল ফ্রিঞ্জ, এইটা যে সেন্ট্রাল ফ্রিঞ্জ, তার শর্ত আমরা এটাই বললাম যে এই দূরত্বটা সমান। কিন্তু আমি যদি এবার এই দূরত্বের মাঝে একটা এরকম মিকা সিট ভরে দিই, মিকা সিট মানে একটা অভ্রের পাত, যার থিকনেস হচ্ছে T, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ, যদি এটাকে রেখে দিই, এবার যদি বলা হয় এটা সেন্ট্রাল ফ্রিঞ্জ, তাহলে কি মেনে নেবে ওরা? মেনে নেবে? কি বলবে, কি দাবি করবে এরা? হ্যাঁ এবারে দুজন বলবে না, এরা বলবে না ভাই এটা সেন্ট্রাল নয়, আমাকে কিন্তু এইদিকে পেরিয়ে যেতে হবে। তাহলে মেপের জ্যামিতিক দূরত্ব এক হতে পারে, কিন্তু আলোকীয় দূরত্ব আলাদা। সেই একই রাস্তা, কাদা রাস্তা আর ভালো রাস্তা, তো দুটো রাস্তার দূরত্ব এক, কিন্তু একটা রাস্তা কাদা পড়ে আছে আর একটা রাস্তা প্লেন রাস্তা। যদি বলা হয় দুটো একই যেতে সময় লাগবে, একই বালক সাপোজ, লাগবে না। দুজনের যদি এগ্রিমেন্ট হতে হয়, তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জ আলোকীয় পথ সমান কোন বিন্দুটা হতে পারে? এই বিন্দুর উপরে না নিচে? তাহলে এ বলবে যে আমার তো এক্সট্রা কিছু সময় এখানে লেগে গেল, তাহলে তুমি একটু এক্সট্রা পথ যাও, তাহলে আমার দূরত্বটা দেখে মনে হচ্ছে কম, কিন্তু এখানে একটু সময় বেশি লেগে যাবে, তাহলে এইটাকে আমরা এবার সেন্ট্রাল বলবো। দুজনেই হ্যাপি? কি দুজনেই হ্যাপি? ওই জন্যে লয়েডের মিটার এক্সপেরিমেন্টও তাই, যদি সেন্ট্রাল ফ্রিঞ্জ খুঁজে না পাই, এরকম থাকে, এটা যদি সোর্স থাকে, কোনো একটা সোর্সের মাঝে যদি আমি মিকা সিট ভরে দিই, তাহলে এইখানে সেন্ট্রাল ফ্রিঞ্জ হওয়ার কথা, তার শিফট হয় এখানে, সেন্ট্রাল ফ্রিঞ্জ শিফট হয়ে যাবে। কতটা শিফট হবে এটা এইচএসে আসে না, এইচএস সিলেবাস বহির্ভূত সেটা, কিন্তু জয়েন্টের সিলেবাস আছে। তো আমি এটা এখানে বলবো না, এটা লাস্টে আমি কোনো ডকুমেন্টস দেবো না, তাতে দিয়ে এর থিকনেস কত হতে পারে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হতে পারে, এর কতটা শিফট হতে পারে, তার কিছু ডেটা অ্যানালিসিস দিয়ে দেবো পরে, যাতে করে যদি কোনো নিচের বা জয়েন্টের প্রশ্ন আসে তাহলে এখান থেকে কভার হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লয়েডের একক দর্পণ পরীক্ষা, যার সাহায্যে আমরা ইন্টারফারেন্স বানাতে পারি এবং সুসংগত উৎস দিয়ে। সিমিলারলি আরেকটা পরীক্ষা রয়েছে যেটাকে বলে ফ্রেনেলস বাই প্রিজম বলা হয়, ফ্রেসনেলস এরকম বানানটা। ফ্রেনেলস বাই প্রিজম, এটাও খুব তাড়াতাড়ি বলবো, এটা তো বিএসসির কোর্সে রয়েছে, ডিটেলস ডেরিভেশন, জাস্ট একটুখানি বলবো আমি, দিয়ে নেক্সট টপিকে চলে যাবো।
বাইপ্রিজম মানে কি? দুটো প্রিজম। আর ফ্রেনেল মানে সায়েন্টিস্টের নাম। তো দুটো প্রিজম হয়ে ঠিক এরকম একটা প্রিজম দেওয়া হয়, এরকম এইভাবে লাগানো হয়। এই যে কোনটা, এটা অলমোস্ট ইকাল টু, যদিও এই ছবিটা এরকম হয়, যদিও আমাদের বই বাংলা বইগুলো ছবিটা উল্টো দিয়েছে, তাতে অসুবিধা কিছু নেই, সব হচ্ছে এরকম। এই কোনটা অলমোস্ট ইকাল টু হাফ ডিগ্রি এরকম হয়। এটা একটা প্রিজম, আর তার ঠিক নিচে আর একটা প্রিজম এরকম জোড়া লাগানো থাকে, এটাও হাফ ডিগ্রি এরকম। দুখানা প্রিজম, যার এই যে কোণটা, এ কোণ যেটা, তার মান ভেরি স্মল। ঠিক আছে, এবার ঠিক এই রেখা বরাবর একটা সোর্স রাখা হয় এস, একটাই সোর্স। সুসংগত উৎস তৈরি করার নিয়ম কি বলেছে আমরা? প্রথম ক্রাইটেরিয়া কি? একটা সোর্স, তাকে ভাঙা যেতে পারে, তাকে ভেঙে আমরা দু টুকরো করে দিতে পারি, দিয়ে বলতে পারি এরা সুসংগত। এবার এটা যদি সোর্স হয়, তাহলে এইখান থেকে আমি যদি দুখানা এক্সট্রিম রে এই প্রিজমে দিই, তাহলে আমরা জানি প্রিজমে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে এইভাবে, তাহলে সে ভূমির দিকে বেঁকে যায়, এরকম আমরা জানি, তাই তো? তাহলে এখানে যদি একটা এরকম রে কিছু একটা দিয়ে এরকম, তাহলে সে সাপোজ এইদিকে বেঁকে গেল, ভূমির দিকে বেঁকে গেছে, ঠিক আছে? আর একটা রশ্মি যদি দিই আমরা এখানে সাপোজ এরকম করে, তাহলে সেও এরকম করে কিছু একটা বেঁকে গেছে। কতটা এক্স্যাক্টলি বেঁকবে সেটা আমরা আরবিটারি ভ্যালু দিচ্ছি আমরা। জাস্ট এটাকে ভূমির দিকে বেঁকিয়ে দিলাম। এখানে যদি একটা স্ক্রিন রাখি, যদি স্ক্রিনকে জিজ্ঞেস করি যে এই রে দুটো কোথা থেকে আসছে, সে কি উত্তর দেবে? পিছন দিকে বাড়ি দাও, তাহলে এইটাকে পিছন দিকে বাড়ি দাও, এইটাকে পিছন দিকে বাড়ি দাও, সে বলবে এই বিন্দুটা সাপোজ এটা S1, বলবে S1 আমাকে আলোকিত করছে। ঠিক আছে, S1 কোথা থেকে উৎপত্তি? এস থেকে, তাহলে অবশ্যই সুসংগত। ঠিক আছে, আচ্ছা নিচের পার্টটাও সেম করো, নিচের পার্টটাও এখান থেকে যদি আরেকটা এক্সট্রিম রে দিই, তাহলে এও ভূমির দিকে বেঁকেছে, ওর ভূমিটা উল্টো দিকে, এটা ভূমি, তো এই যেমন ভূমির দিকে যাওয়ার কথা ছিল এইদিকে, এইদিকে বেন্ড হয়েছে, এ যাওয়ার কথা ছিল এইদিকে, যে বেন্ড হয়েছে। আর একটা রশ্মি এইভাবে দাও, এটাকে যেমন দিয়েছি আমরা, ঠিক আছে, তা সেও সাপোজ এইভাবে আলোকিত করেছে এইদিকে। এবার যদি স্ক্রিনকে বলা হয় এই দুটো রশ্মি কোথা থেকে আসছে, সে কি বলবে? এইটা আর এইটা কোথা থেকে আসছে, তাহলে সে বলবে এই দুটোকে পিছন থেকে বাড়ি দাও, আর ওর কাছে তো ওইটুকু ইনফরমেশন আসছে, রশ্মিটাই তার ইনফরমেশন, আর কিছু ইনফরমেশন নেই। সেটা পিছন দিকে বাড়ি দাও, এইটাকে পিছন দিকে বাড়ি দাও, দিয়ে বলো S2 আমাকে আলোকিত করছে। ঠিক আছে, একটা রাফ ছবি হলেই হবে, পরীক্ষায় ছবি আসবে না, পরীক্ষায় শুধু বলে পদ্ধতিটার নাম লেখো, আমি লিখে ফ্রেনেল বাইপ্রিজম, ব্যাস শেষ অ্যান্সার। তবু একটুখানি ফিল আনার জন্য আমি একটুখানি বলছি। পর্দাকে যদি এবার জিজ্ঞেস করে যে তোমাকে আলোকিত করছে কে কে, তাহলে সে বলবে S1 আমাকে এতটা জায়গা জুড়ে আলোকিত করছে, S2 আমাকে এতটা জায়গা জুড়ে আলোকিত করছে, এসকে সে কি দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে না, তাহলে বাকি সব ভুলে যাও, বাকি সব কিছু ভুলে যাও, শুধু S1কে রেখে দাও, S2কে রেখে দাও। S1 S2 কোথা থেকে তৈরি? একটা সোর্স থেকে, তাহলে তারা সুসংগত। পর্দার মধ্যে ওভারল্যাপিং রিজিয়ন কোনটা? এইটুকু পার্ট, এই যে এইটুকু পার্ট নিচের সোর্স, এইটুকু পার্ট ওপরের সোর্স, তাহলে এইটুকু পার্ট হচ্ছে কমন পার্ট, এখানে ইন্টারফারেন্স পাবো। ঠিক আছে, এর সেন্ট্রাল ফ্রিঞ্জ খোঁজা খুব সোজা, সমদূরত্ব, এবং দেখতে পাচ্ছি সমদূরত্বতে আমাদের রয়েছে, মানে সেখানে সেন্ট্রাল ফ্রিঞ্জ পাচ্ছি আমি এখানে, কিন্তু কোনটা সেন্ট্রাল ফ্রিঞ্জ সেটা পাওয়া ডিফিকাল্ট, সবকটাই সেম। এই এখানে না হয় আমি দূরত্বটা মেপে নিলাম, চোখে দেখে বুঝতে পারবো, টেলিস্কোপ দিয়ে দেখতে হবে, এটা ল্যাবরেটরিতে যন্ত্রপাতি দিয়ে আমাকে চোখ রাখতে হবে, তবে আমি এটা দেখতে পাবো, এত সহজে এটা দেখতে পাবো না।
তাহলে সবকটাতেই দেখবো আমি এটাও যতটা উজ্জ্বল, এটাও ততটা উজ্জ্বল, এটাও ততটা উজ্জ্বল। হুইচ ইজ দ্য সেন্ট্রাল পার্ট, বুঝতে পারবো? তার টেকনিক কি হতে পারে? কোনো টেকনিক আছে তার? হতে পারে কিছু কিছু টেকনিক না? যে সেন্ট্রালটা খুঁজে পাওয়ার নিয়ম কি, কিছু টেকনিক আছে? দেখ আমি বলে দিই, না পড়াটাই স্বাভাবিক, যদি পরে আমরা এটা নিয়ে আবার আলোচনা করবো একটু পরে। প্রথমে লাল আলো দিয়েছি, তাহলে তার একটা সেন্ট্রাল কোথাও হয়েছে, কোথায় হয়েছে আমি জানি না। এবার সব কিছু ফিক্সড রেখেছি, লাল আলো পাল্টে দিয়েছি, সাপোজ নীল আলো বসালাম, সেন্ট্রাল ফিক্সটা ওই জায়গাতেই হবে, হবে কি না? নীল পাল্টে দিলাম, হলুদ দিলাম, তারও সেন্ট্রালটা একই জায়গাতেই হবে। কি কার কতটা চওড়া হবে সেটা অন্য কথা, সেটা ব্যতিচার প্রস্তুত করবো তখন দেখবো, কিন্তু সেন্ট্রালটা তো একই জায়গায় হবে সবার। এবার সব আলো পাল্টে দিয়ে সাদা আলো বসিয়ে দিয়েছি, এবার কি হবে? একই জায়গায় সেন্ট্রাল, কিন্তু এবার সেন্ট্রালের কালার কি হবে? লাল হবে না নীল হবে না সবুজ হবে না কি হবে? সাদার ভেতরে কটা কালার থাকে? তাহলে সবাই সেন্ট্রাল ফ্রিজে এসেছে, তাহলে সেন্ট্রালটা সাদা, তার পরের কালারগুলো সবাই সাদা হবে না। কেন হবে না? কারণ লাল যতটা চওড়া চওড়া পটি বানিয়েছে, ফ্রিঞ্জ বানিয়েছে, নীল যে ততটাই চওড়া চওড়া ফ্রিঞ্জ বানাবে তার কোনো গ্যারেন্টি নেই, সবুজ যে বানাবে ততটাই তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে আস্তে আস্তে ওইটা কালারফুল হয়ে যাবে, মাঝখানটা সাদা, তারপরে একটা কালারফুল ফ্রিঞ্জ পাবো আমরা। দুটো ওয়েভলেংথ আলাদা, তাহলে যতটা লাল যতটা চওড়া ফ্রিঞ্জ বানাবে, এই যে এতটা, নীল হয়তো এইটুকু বানাবে, তা নীলের গ্যাপটা এরকম, লালের গ্যাপটা এরকম, কিন্তু সেন্টারে সবাই মিট করছে। কিন্তু এবার এইখানটাতে যদি লাল হতো তাহলে কালো হওয়ার কথা ছিল, কিন্তু এবার হালকা নীল পেয়ে যেতে পারি। তাহলে মাঝখানটা সাদা, চারপাশে কালারফুল, তাহলে মাঝখানটা যখনই সাদা পেলাম, যেটা আমাদের যে যন্ত্র সাহায্যে আমরা দেখবো, মাইক্রোস্কোপ বা যার সাহায্যে দেখবো, সে কার্সারটাকে ফিট করে রেখে দাও, বলা হলো এইটা সেন্ট্রাল, ওটা ফিক্স করে রেখে দাও, লক করে রেখে দাও, দিয়ে সাদা আলোটাকে সরিয়ে দিয়ে এবার তুমি লাল আলো বা সোডিয়াম পেপার লাইট যা আছে তোমার সেটা বসাও, তাহলে কার্সারে যেটা মিলেছে সেটাই হচ্ছে আমার সেন্ট্রাল। এটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিক, এটা বিএসসি প্র্যাকটিক্যালে রয়েছে, করতে হয় নিজেকে। আর এটা কতটা চওড়া হবে সেটা থিওরি বলবো আমরা। তাহলে এটা এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? বেশ, তাহলে এই ভিডিওটা এখানেই থাক, এটা বিশাল লেন্দি হয়ে যাবে, আপলোড হবে না। নাহলে আমরা ইন্টারফারেন্সের সুসংগত উৎস তৈরি করার পদ্ধতি বললাম, এবার দেখবো ঝালার প্রস্তুত কত হয়। এটা বন্ধ করে দিয়ে নেক্সট আর